কয়জন আছে লাইনে? মাত্র কয়জন? আচ্ছা, এই শুনতে পাচ্ছ তাসকিরা? শিমু? ও তাহলে শুরু করি। দেখো, আমরা আজ পড়াবো আন্তর্জাতিক বিষয়ে বলি, ঠিক আছে? টপিক হচ্ছে সভ্যতার উত্তরণ, দ্য রাইজ অফ সিভিলাইজেশন। আমাদের সভ্যতা কোথায় থেকে উত্তরণ হয়েছে এই বিশ্বের, কোথায় কিভাবে সম্প্রসারিত হয়েছে এবং আস্তে আস্তে কিভাবে মধ্যবর্তী সভ্যতার মাধ্যমে এই আধুনিক সভ্যতা লাভ করছে সেগুলো দেখব। কথা বোঝা না গেলে বলবা। এখন আসি সংস্কৃতি কি আর হচ্ছে সভ্যতা কি। একটা হচ্ছে কালচার আর একটা হচ্ছে সিভিলাইজেশন, ঠিক আছে? সংস্কৃতি হচ্ছে সেই জিনিস আমরা যেগুলো অনুষ্ঠান আচার অনুষ্ঠান এগুলা পালন করে থাকি নিত্যদিনে, এবং যেগুলো খাদ্য খাই, খাদ্যাভ্যাস, বাসস্থান কেমন, তেজস্পত্র, যানবাহন, পোশাক, অলংকার, এই সব কিছু হচ্ছে সংস্কৃতির অংশ, ঠিক আছে? এখন বর্তমানে আমরা আসি আধুনিক সভ্যতায়। আধুনিক কেন আমরা বলি? কোনো একটা, মনে করো যে সংস্কৃতিটা আছে, সংস্কৃতির উন্নত অবস্থা মানে সর্বোচ্চ অবস্থায় যখন যায় তাকে বলা হয় সভ্যতা। এরকম পৃথিবীর বিভিন্ন সভ্যতা ছিল। ধরো তাদের সংস্কৃতি ছিল, সংস্কৃতির কেউ চাকা আবিষ্কার করছে, কেউ ক্যালেন্ডার আবিষ্কার করছে, কেউ পিরামিড, মিশরে যেমন আছে বড় বড় পিরামিড, এটাই তাদের ছিল ওই সময়ের ওই সংস্কৃতির সবচেয়ে মানে বড় আবিষ্কার আর কি তাদের। এই জন্য সংস্কৃতির উন্নত অবস্থাকে সভ্যতা বলে। এই সংস্কৃতি উন্নতি হতে 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 এমন একটা চরম পর্যায়ে পৌঁছাই, বুঝা গেছে? তখন বুঝতে পারছো তো নাকি? তাহলে সংস্কৃতির এই উন্নতির অবস্থাকে বলা হয় সভ্যতা। যেমন বর্তমান যুগে সংস্কৃতির উন্নতির অবস্থা কেমন হয়েছে একটু বলি। বিদ্যুৎ আবিষ্কার হয়েছে, কি হয়েছে? যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে, এবং আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিশ্বগ্রাম থেকে শুরু করে আমরা সব ধরনের কলা কৌশলের এখন এই সভ্যতার এটাই হচ্ছে চরম পর্যায়। এরপরে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরকম। এগুলো সবই সংস্কৃতি, কিন্তু তার যে একটা উন্নত অবস্থা আছে, সর্বশেষ অবস্থা একটা চলে আসে, তারপরে আবার ওই সভ্যতা ধ্বংস হয়ে যায়, দিয়ে আর একটা সভ্যতা এভাবে আসে পৃথিবীতে। এভাবে আর কি সভ্যতার উদ্ভব হয়েছে আর কি। তে এই পৃথিবীর প্রথম যে সভ্যতার প্রথম শুরু হয়েছে আগুন আর হাতিয়ারের ব্যবহার দিয়ে, ফলে মানুষের সভ্যতার কিন্তু সূচনা হয়। প্রাচীন সভ্যতায় এটা কিন্তু ঘটছিল এশিয়া ও আফ্রিকা মহাদেশে। এশিয়া, বিশেষ করে মধ্য এশিয়া, ইউফ্রেটিস নদী বলছিলাম না, ইরাক যেটা ছিল, দুইটা নদী ছিল, একটা ছিল ইউফ্রেটিস বা ফুরাত নদী, আর একটা ছিল হচ্ছে কি বলতো, দজলা নদী, বুঝা গেছে? একটা ছিল ইউফ্রেটিস, যার আরবি নাম হচ্ছে ফুরাত, আর একটা ছিল টাইগ্রিস বা দজলা নদী। এখান থেকেই কিন্তু সভ্যতার উদ্ভব ঘটে। এবং আমরা যদি বিবেচনা করি, এই যে আফ্রিকা মহাদেশের এই সভ্যতার সময় প্রায় মিশরে আর এই যে এশিয়ার মাইনর মানে মধ্য এশিয়া, যেমন হচ্ছে ইরাক, সিরিয়া কিন্তু আগে শাম দেশ ছিল, সেটা এই আফ্রিকা মহাদেশের মিশরের সঙ্গে ভূমি দ্বারা আবদ্ধ ছিল, মানে ভূমির সাথে সংযোগ ছিল আর কি। এই থেকে আমরা পাই এই যে প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে হচ্ছে এশিয়া এবং আফ্রিকা মহাদেশে। ঠিক কয়েকটা নদী ছিল, কারণ আগে তো আর রাস্তাঘাট ছিল না, সব কিছু নগর কিন্তু গড়ে উঠেছে। বিশ্বের যত বড় বড় নগরী সব
গড়ে উঠছে সব প্রায় কোনো সমুদ্রের ধারে, আর ম্যাক্সিমাম গড়ে উঠছে সব হচ্ছে নদী কেন্দ্রিক, কারণ নৌকা ব্যবস্থা ছিল সেই সময়, নদীর মাধ্যমে মানুষের জীবিকা আহরণ হতো। এই জন্য দেখবা প্রাচীন সভ্যতার সব কিছু নদী অববাহিকায় গড়ে ওঠা। যেমন আমি বলি বাগদাদ নগরী, বাগদাদ নগরী ছিল কিন্তু দজলা নদীর ধারে, বুঝে গেছে, ইরাকের যে রাজধানী। এমনি তেমনি হচ্ছে কায়রো ছিল নীল নদের ধারে। সব যেগুলো বড় বড় সভ্যতা সবই প্রায় এই নদী কেন্দ্রিক। এখন বাগদাদ কোন নদীর অববাহিকায় বা কোন নদীর কিনারে গঠিত, এটা কি তোমরা বলতে পারবা? এটা হচ্ছে ট্রাইগিস নদী, ট্রাইগিস, যা এখন দজলা নদী বলা হয়। কারণ ইরাকের মধ্যে দুইটা নদী ছিল, ইরাককে বলা হয়তো প্রাচীন মেসোপটেমিয়া, এর অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী উর্বর ভূমি। একটা ছিল হচ্ছে ট্রাইগিস, এই পারে যেটা ছিল, পশ্চিম দিকে যেটা ছিল ইউফ্রেটিস নদী বা ফোরাত। এই ফোরাত নদীর ধারে কারবালা অবস্থিত, তোমরা ভালো করে জানো কারবালা। আর এই পাশে পূর্ব দিকে যেটা ছিল সেটা ছিল হচ্ছে ট্রাইগিস বা দজলা নদী। এই দজলা নদীর কিনারে হচ্ছে বাগদাদ, সেই সময়ের সভ্য নগরী, পৃথিবীর কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ, জ্ঞান বিজ্ঞানের কলা কৌশলের। কিন্তু এরা, আমরা জানি মঙ্গল চেঙ্গিস খান এখানে বর্বর আক্রমণ চালায়, সবাইকে মেরে ফেলে ধূলিসাৎ করে দেয় নগরীকে। সমৃদ্ধ নগরী কিছুদিনের মধ্যে মৃত্যুপুরীতে রূপান্তর হয়। এই জন্যে ম্যাকাইবার বলেছে, এটা তোমাদের মনে রাখতে হবে, কালচার ইজ হোয়াট উই আর, মানে সংস্কৃতি হচ্ছে সেটাই আমরা যে, সেটাই সংস্কৃতি। কিন্তু সিভিলাইজেশন, সভ্যতা ইজ হোয়াট উই ইউজ অর হ্যাভ, মানে সভ্যতা হচ্ছে সেটাই যেটা আমরা ব্যবহার করি বা আমাদের যেটা আছে। আর কালচার, আমরা নিজেরাই কালচার, আমাদের আচার ব্যবহার, কলা কৌশল, সংস্কৃতি, এগুলাই হচ্ছে কালচার। আর সিভিলাইজেশন আমরা যেটা ব্যবহার করি, ধরো এখন ব্যবহার করি চলাচলের জন্যে এই রেলগাড়ি, উড়োজাহাজ, এগুলো, এবং আমাদের যেটা আছে, ধরো মিশরের সভ্যতা আমরা দেখি না, পিরামিড এখনও তো আছে, তাহলে ওই সময় এটা দিয়ে ওরা মমি করার কাজে লাগাতো, মমি সংরক্ষণ করার কাজে এটা ব্যবহার করা হতো। তার অ্যাকচুয়াল ব্যবহার এখনও জানা যায়নি, যে আসলে এই প্রাচীন এই মিশরে বড় বড় পিরামিড আসলে কি কাজে আর লাগাতো আর কি, শুধু কি মমি না অন্য কোনো কাজে, এখনও গবেষণা চলছে, হয়তো বা ওদের ভবিষ্যতে জানা যাবে। তেমনি এখানে আমরা পড়লাম সংস্কৃতি এবং সভ্যতা। তাহলে সংস্কৃতির কি বলতো, একবারে লাস্ট স্টেজ বা উন্নত অবস্থায় হচ্ছে সভ্যতা, এ আর কি। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, দেখো এরা হচ্ছে নাটক এবং নাট্যতত্ত্ব। কে গো, রাস্তার মাঝখানে আছো নাকি কেউ? ও, এই সজীব, তুমি মাঝে মধ্যে তোমাকে দেখা যায়, মাঝে মধ্যে উধাও হয়ে যাও, কি সমস্যা? নেট তোমরা কেনো গেম খেলো, আদার্স কাজ করো, পড়ার কাজে লাগাবে না, সব কাজ কাজে লাগাবা, খালি অকাজ করে লাভ আছে? দেখো সংস্কৃতি বলতে নিচের কোনটি বোঝায়, এটা কিন্তু আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক এবং নাট্যতত্ত্ব। এখন তোমরা যদি এইটাতে চান্স পাও তাহলে এক একজন তো নাট্যকার, মনে করো নাটক বিষয়ে গবেষক হয়ে যাওয়া, অভিনয় দেখতে আমরা যাব। দেখা যাচ্ছে সজীব বাস্তবিক জীবনেও দেবদাস হয়ে গেছে, পড়ালেখা না করে ক্লাস ফাঁকি দেয়, এই নাট্যতত্ত্ব ভর্তি হয়ে মনে করো দেবদাসের অভিনয় করতেছে, আমরা দেখতেছি, দেখে কাঁদা ফেলতেছি, বুঝতে পারছো? ভালো করে পড়ো, না হলে কিন্তু ওই দেবদাস ছাড়া কিছুই দেখতেছি না। তাহলে সংস্কৃতি বলতে নিচের কোনটি বোঝায় একটু ভালো করে দেখো, সিনেমা বোঝায় না, নাচ গানও বোঝায় না, তাহলে কি প্রতিটি মানুষের ব্যক্তিগত আচরণের সমষ্টি, এটা বললাম না, মানুষের আমরা যা সেটাই হচ্ছে সংস্কৃতি, আমাদের যা আছে, যা আছে বলতে কি, এখন বড় বড় বিল্ডিং, ইমারত, টেকনোলজি, এগুলাই হচ্ছে, এগুলা কি বলতো সভ্যতা আর কি।
তা নিম্নের দেখো সার্বজনীন সংস্কৃতির উপাদান নয়। সর্বজনীন সংস্কৃতির উপাদান আমাদের সংস্কৃতি কি? ভাষা, সংস্কৃতি, কম্পিউটার, সঙ্গীত, বাসস্থান। কিন্তু এই সুনামি সংস্কৃতি এর প্রাকৃতিক দুর্যোগ, আগেও ছিল, এখনো আছে, আস্তে আস্তে বাড়তেছে। পৃথিবীর এই যে সমুদ্রের মধ্যে যখন ভূমিকম্পের সৃষ্টি হয়, ওই ভূমিকম্পের ফলে বড় বড় ঢেউ সৃষ্টি হয়। এই ঢেউ উপকূলে হঠাৎ করে আশ্রয়ে পড়ে এবং সব কিছু ভাসায় নিয়ে চলে যায়, প্রচুর প্রাণহানি ঘটে অল্প সময় এবং জলাবদ্ধতার সৃষ্টি করে। এটা হচ্ছে সুনামি। এটা তো আর সংস্কৃতির অংশ হতে পারে না। তেমনি এই যে এখানে আরেকটা প্রশ্ন করছে, বস্তুগত সংস্কৃতি মানে যেটা চোখে দেখা যায়, অনুভব করা যায়, ধরা যায় এবং সভ্যতার পর সভ্যতার টিকা আছে এরকম হতে পারে, সেরকম হচ্ছে বস্তুগত সংস্কৃতি। যেমন কি বস্তুগত সংস্কৃতি যদি বলি, ভালো উদাহরণ মিশরের পিরামিড, ব্যাবিলনের স্বর্গোদ্যান, শূন্যোদ্যান, ঠিক আছে। তেমনি এখন দেখো তো বস্তুগত সংস্কৃতির উপাদান নয় কোনটি, যেটা হাতে ধরা যায় না বা অনুভব করা যায় কিন্তু স্পর্শ করা যায় না। যেমন ভাষা, তুমি কান দিয়ে শোনো, বুঝতে পারছো, একে কি ধরা যায়? কখনো দেখছো ধরা যায় ভাষা? আর বাকি এই যে তিনটা আছে এগুলো তুমি ইচ্ছা করলে স্পর্শ করতে পারবা। এই জন্যে বস্তুগত সংস্কৃতির উদাহরণ নয়, এটা বস্তুগত নয় ভাষা, বাকিগুলো বস্তুগত। তো এইভাবে একটু প্রথমে যেটা আছে সেটা একটু পড়ে নেবা, সভ্যতা এবং সংস্কৃতি। তাহলে মানব সভ্যতার শুরু হয়েছিল কি দিয়ে? দুইটা জিনিস দিয়ে। কি বলতো? একটা আগুনের ব্যবহার আর একটা কি? পাথরে লেখা। কেউ পারবা? প্রথমে বললাম না? পাথরে লেখা। পাথরে লেখা। পাথরে লেখা বললাম, পড়তে পড়তে ভুলে গেলা। এই দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে আগুন আর একটা কি বলতো? হাতিয়ার। হাতিয়ার, এই পাথরের হাতিয়ার হোক আর বঞ্চের হোক, প্রথমে পাথিয়ার প্রস্তর যুগ শুরু হয়েছে। এই পাথর একটা অক্সিডেনাম না অক্সিসাইড না কি জানি ধরনের একটা পাথর পাওয়া যেত, যেটা ভাঙলে হাতিয়ার তৈরি হতো, অক্সাইড না কি জানি, প্রচুর প্লেটের মতো ধার, ওগুলো ব্যবহার করতো সেই সময়ের লোক। এবার আসি মেসোপটেমিয়া সভ্যতা। আমি বারবার বলছি মেসোপটেমিয়া সভ্যতা কোথায়? আধুনিক ইরাকে। দুইটা নদীর মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে, একটু ভালো করে দেখো, দুই নদীর যে মেসোপটেমিয়া কিন্তু আবার গ্রিক শব্দ, এরা আবার ভুল করো না। কি শব্দ? গ্রিক। এই গ্রিক শব্দের অর্থ হচ্ছে, এদিকে দেখো, দুই নদীর মধ্যবর্তী ভূমি, খালি মধ্যবর্তী ভূমি না, উর্বর ভূমি। এই দুই নদী কি? একটা ওই যে ভালো করেই বললাম তোমাদের, একটা ট্রাইগ্রিস নদী এখন ইরাকে আছে। তুমি যদি মানচিত্র দেখো এইদিকে দেখাই, দেখো তোমাদের দুইটা নদী দেখাই, দেখতে পাচ্ছ সবাই? এমনিতে আমরা তো ওই জায়গায় আসি, ইরাকে চলে যাই আমরা। নেট খুবই স্লো। ইরাক কোথায়? এই যে এটা বাংলাদেশ। দেখো কোথায় থেকে সভ্যতার বিবর্তন ঘটছে। এই মধ্য এশিয়া এমন একটা জায়গা, দেখো এখান থেকে আফ্রিকার সব মহাদেশে এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে পুরো এশিয়া, ইউরোপ সব কিছু কাভার করা যায়। এই জন্যে এখানে সভ্যতার ইতিহাস যেহেতু শুরু হয়েছে এই যে ইরাক থেকে, ইরাকে চলে গেলাম। দেখতে পাইছো ইরাক? ইরাকের দুইটা নদী দেখাই তোমাদের, দেখো এই যে ইরাকের দুইটা নদী। একটু যদি অন্যভাবে দেখাই তোমাদের, এই যে কালো কালো দাগ দেখতে পাইছো, এগুলা কিন্তু সীমানা, হ্যাঁ। আর এই যে নীল দাগ একটু দেখো তো ভাই, এই যে একটা নদী। আচ্ছা আর বড় করে দেখাই, বোঝাই যাচ্ছে না, তারপরেও দেখাচ্ছি, দেখো এই যে নদী একটু দেখো, ওই যে বুশরা, এই জায়গায় এসে দুইটা নদী কিন্তু ইরাকের মিলিত হয়েছে, এই জায়গায় পড়ছে, এই যে বুশরার কাছে যাই। এই যে আসলে এখন ফুরাত নদী বা এগুলো নদী আস্তে আস্তে শুকায় যাচ্ছে, আগে অনেক পানি ছিল তো এখন কমে যাচ্ছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছ দুইটা নদী মিলিত হয়েছে এই জায়গায়, একটা এইদিকে চলে গেছে, একটা এইদিকে চলে গেছে। একটু ভালো করে যদি দেখো, এদিকে দেখো,
এই যে নদী চলে গেছে, দেখছো নদী, এই যে ইরাকের মধ্যে এই যে ট্রাইগিস নদী, এটা এই যে ট্রাইগিস লেখা আছে যে, ঠিক আছে। আর এই যে এদের বাগদাদ নগরী কিন্তু এদের রাজধানী, দেখো এই যে বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত দেখো, তাহলে বুঝতে পারবা। এই যে এটা নদী, এই যে ট্রাইগিস নদীর তীরে অবস্থিত। আর অপর পক্ষে যদি আরেকটা নদী এই যে নিজ দিয়ে চলে গেছে, এটা সেই ফুরাত নদী, ঐতিহাসিক ফুরাত নদী। দেখছো কোথায় থেকে শুরু হয়েছে? এই যে কয়েকটা দেশের মধ্যে দেখ কিন্তু প্রবাহিতেছে ফুরাত। সিরিয়া, এই তুরস্কের এখান দিয়ে এই দিক দিয়ে যায়, এই জায়গায় পড়ছে। নদী কি দেখতে পাইছো তোমরা? না দেখা যাচ্ছে না। এই যে নদী, এই যে নদী চলে গেছে বাঁকা, ইউফ্রেটিস নদী এটা। আর এই পারে আছে এটা কি নদী ভাই বলো তো? এই দিক দিয়ে চলে গেছে, এই যে মাউস দেখাচ্ছে এই দিকে ট্রাইগিস, আবার দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে ইউফ্রেটিস নদী আর এটা হচ্ছে ট্রাইগিস নদী, আর মাঝখানের উর্বর ভূমি, বুঝে গেছে? তাহলে বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত? ট্রাইগিস। আর এই যে আমরা দেখি কারবালার প্রান্তরে ইমাম হুসেন কে শহীদ করা হয়েছিল, সেই কারবালা কিন্তু এই ফুরাত নদীর তীরে অবস্থিত। এই যে কারবালা এখানে আছে, দেখাচ্ছি তোমাদের, সাজদি কারবালা, কারবালা ইরাক। দেখছো এই যে কারবালা প্রান্তর, এই যে কারবালা এটা। তাহলে আমরা দেখি কারবালার মাঝখান দিয়ে কোন নদী গেছে, কাছাকাছি, ঠিক আছে। একটা শহর, এই যে কারবালার এদিক দিয়ে যেটা গেছে এটা রাস্তা, এই যে এটা কারবালা কিন্তু, এই যে নদী গেছে, এই যে দেখতে পাচ্ছ কারবালার পাঁচ দিয়ে নদী চলে গেছে, ইউফ্রেটিস, এই যে এটা ফুরাত নদী। এই দুইটা নদীর মাঝখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি ইরাক কিন্তু আধুনিক, কি বলতো ভাই, ইরাক। এই যে আমরা লাল চিহ্ন দেখতে পাচ্ছি, এই সব দুইটা নদী এখানে বুসরা নামক এক জায়গায় মিলিত হয়, সাতিল আরব বলা হয় যাকে। এখানে এই যে দেখো পার্সিয়ান গল্ফ, পার্সিয়ান উপসাগরে এখানে কি হয়েছে, পতিত হয়েছে আর কি। এখান থেকেই কিন্তু মানব সভ্যতার কি শুরু বলো? লাল দাগ দেখতে পাচ্ছ? তো দেখো বাংলাদেশ থেকে কত দূরে সেটা, এই যে ভারতবর্ষ, এই যে এটা লাভ হচ্ছে বাংলাদেশ, আমরা এখানে আছি। এখান থেকে এই দিকে এই জায়গায় প্রথম সভ্যতার কি শুরু। তাহলে বোঝা গেল মেসোপটেমিয়া মানে কি, দুইটা নদীর কি মধ্যবর্তী উর্বর স্থান, ঠিক আছে। সেই দুইটা নদী কি মনে থাকে জানো? একটা হচ্ছে ট্রাইগিস, টাইগ্রিস নদীর অন্য নাম হচ্ছে দজলা, আর একটা ইউফ্রেটিস নদীর নাম ফুরাত, নাম শুনেছো তো। এখন এখানের উপর ভিত্তি করে দেখো এই যে এই সভ্যতার অংশ, আর কি সভ্যতা এটা বলতো? মেসোপটেমিয়া। তো মেসোপটেমিয়ার বিভিন্ন সময় কাল এবং আবিষ্কারের উপর ভিত্তি করে মেসোপটেমিয়ার সভ্যতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মেসোপটেমিয়া সভ্যতার যে প্রথম সভ্যতা ছিল, এই চারটাই মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্গত। তার মধ্যে এই চার ভাগে কেন ভাগ করা হয়েছে? এদের বিভিন্ন আবিষ্কার এবং সময় বিভিন্ন, কোনো সভ্যতা আগে কোনো সভ্যতা পরে। তো প্রথম সভ্যতা যেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা, তারপরে আসছে ব্যাবিলনীয় সভ্যতা, তারপরে অ্যাসিরীয়, তারপরে হচ্ছে কি বলতো ক্যালেডীয়। এই চারটাই কিন্তু কোন সভ্যতার অংশ? মেসোপটেমিয়া। এখন তোমাদের এখান থেকে প্রশ্ন হয়, যে দেখলাম গতদিন প্রশ্ন করার সময় এখান থেকে প্রশ্ন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখান থেকে প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। কেন প্রশ্ন করা হয়েছে? প্রশ্ন যে ভাই এটা তো পড়াই হয়নি, কিন্তু ব্যাখ্যার মধ্যে ছিল, ওটা ভালো করে পড়বা। প্রথমে আসি সুমেরীয় সভ্যতা। এইগুলো সভ্যতা কোন সভ্যতার অংশ আমরা পড়তেছি কিন্তু এখন সব মেসোপটেমিয়ার মাঝখানে আছি। এখন যদি বলে মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা কে গড়ে তুলেছিল? সুমেরীয়। সুমেরীয়দের কোথায় বসবাস করতো? সুমেরীয় আদি নিবাস ছিল এলামের পাহাড়ি অঞ্চল, ওই এলামের মানে হচ্ছে ইরাক, তারপরে তুরস্ক, এগুলাতে হচ্ছে এই এলাম পর্বত, এগুলার কাছাকাছি। খ্রিস্টপূর্ব কত সালে? 400 অব্দে। এখন এই সুমেরীয়দের আমরা মেন জিনিস পড়াই। সুমেরীয়দের যেটা আমরা পাই সেটা হচ্ছে সুমেরীয়দের কিউনিফর্ম বলে একটা জিনিস পাই, যে লেখা দেখতে পাইছো কিউনিফর্ম। আগে লেখাগুলো এরকম ছিল। এই লেখার মাধ্যমে এই বিশ্বে যতগুলা প্রাচীন লেখা পাওয়া গেছে বা বিভিন্ন শিলালিপি পাওয়া গেছে,
সবচেয়ে প্রাচীন যেটা উদ্ধার করা গেছে, মানে এখানে কি লেখা আছে সেটা জানা গেছে, এরকম শিলালিপি হচ্ছে কিউনিফর্ম। এখন তোমাদের যদি প্রশ্ন আসে বিশ্বের সবচেয়ে প্রাচীন মহাকাব্য কি? গিলগামেশ। কি বলতো? গিলগামেশের কাহিনী এরকম, তোমাদের একটু বলি। ওই সভ্যতায় মনে করো ওই বিভিন্ন লোক বাস করে, অত্যাচার অনাচারে ভর্তি হয়ে গেছিল। সেই সময় একজন আসে, ওদের পথ প্রদর্শক, ওর কথা শোনে না। এই জন্য একটা মনে করো ওই গরুর মতো দেখতে বা জান্তু দানবের মতো দেখতে একটা গিলগামেশ প্রাণী এসে সবাইকে খায়া ফেলতো। সেই সময় এক বীর বা ওরা যুদ্ধ করে গিলগামেশকে পরাজিত করে, বুঝে গেছে, নগরীকে উদ্ধার করে। এটাই হচ্ছে গিলগামেশের কাহিনী, এরকম কিছুটা আর কি। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন মহাকাব্য কি বলতো? গিলগামেশ। কাদের এটা? সুমেরীয় সভ্যতা। লেখার যে নাম, যে বর্ণতে পাওয়া গেছে তার নাম হচ্ছে কিউনিফর্ম। তাহলে গিলগামেশ, বুঝতে পারছো? গিলগামেশ কিন্তু মহাকাব্য। পৃথিবীর সবচেয়ে প্রাচীন মহাকাব্য হচ্ছে গিলগামেশ। আর পৃথিবীর জাত মহাকাব্য 4টা, 2টা গ্রিকদের আর 2টা ভারত মহাদেশের। জাত মহাকাব্য 4টা আমি বলি। গ্রিকদের যেটা লেখা ইলিওড আর ওডিসি, এটা লেখছে হচ্ছে গ্রিক কবি হোমার হচ্ছে ছিল অন্ধ। আর আরেকটা জাত মহাকাব্য আর 2টা হচ্ছে ভারতবর্ষের, একটা রামায়ণ আর একটা মহাভারত। বুঝতে পারছো? এখন এই যে প্রথম 2টা কি বলতো, ইলিয়ড এবং অডিসি, এটা লেখছে হচ্ছে কে? হোমার। বাংলার হোমার কাকে বলা হয় জানো? বাংলার হোমার কেউ? বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা যাক, হোমার ওভাবে নাই। তাহলে সুমেরুদের এই যে, এটা মনে রাখতে হবে, সুমেরুদের সবচেয়ে বড় অবদান হচ্ছে চাকা আবিষ্কার। এই চাকা আবিষ্কার ফলেই নদীপথে যাত্রা ছিল। এখন হ্যাঁ, আস্তে আস্তে শুরু হয় এই রাস্তায় যাত্রা। মানে চাকা আবিষ্কার যেহেতু হয়েছে, গাড়ি আবিষ্কার হয়। সেই সময় তো আর ইঞ্জিন ছিল না, ঘোড়ার অথবা গরুর সাহায্যে টানা হয়তো, এরকম আবিষ্কার। তো পৃথিবীর ইতিহাসে এই যে প্রথম লিখিত আইন এরাই প্রবর্তন করে, যার নাম ছিল কোড অফ উরনামু। বুঝেছে? কোড অফ উরনামু, এটা মনে রাখবা। তাহলে এখান থেকে এই 3টাই মূল উদ্দেশ্য, যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে কি সভ্যতা বলতো? মেসোপটেমিয়াকে আবার 4 ভাগে ভাগ করা বিভিন্ন আবিষ্কারের দিক দিয়ে। এই 4টার মধ্যে আবার সুমেরীয় সবচেয়ে প্রাচীন। এরপরে আসি ব্যাবিলনের সভ্যতা। বলেছিলাম ব্যাবিলন পৃথিবীর, বলো, 2জন জালেমকে কি করা হয়েছিল? সমস্ত পৃথিবীর রাজত্ব দেওয়া হয়েছিল। এই একটা হচ্ছে এই ব্যাবিলনের সভ্যতার নেবুকাদনেজার 2কে, আর একটা দেওয়া হয়েছিল নমরুদ শাসন করত আধুনিক তুরস্ক থেকে। তুরস্ক প্যালেস্টাইনের আশেপাশে ছিল, আর এই ছিল হচ্ছে ব্যাবিলন। এই ব্যাবিলনের সভ্যতার এদিকে দেখো, সিরিয়ার মরুভূমি অ্যামোরাইট, এটা হচ্ছে আবিষ্কার করে। ব্যাবিলনের সভ্যতার স্থপতি বিখ্যাত যে অ্যামোরাইট বা নেতা হাম্মুরাবি, এটা একটু পড়ে নেবা, বুঝেছে? এর লিখিত কোডকে বলা হয় কোড অফ হাম্মুরাবি। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনের এই উত্তরে গাথু নামক ধ্বংসাবশেষ। কারেন্ট গেল। তাহলে ব্যাবিলন সভ্যতা এর একটু পড়ে নিবা। এই ব্যাবিলনের পরে হচ্ছে আসি এই ব্যাবিলনের সভ্যতার, এই ব্যাবিলনে কিন্তু আরেকটা জিনিস পাওয়া যায়, তোমাদের এখন বলি, পরে বলবো আর কি, পরে পড়াবো, পরে আসে। এটা হচ্ছে ব্যাবিলনের কি ঝুলন্ত উদ্যান, হ্যাঙ্গিং গার্ডেন। এরা করছিল নেবুকাদনেজার 2, এটা পরে একটু আসবে, কারণ এগুলো আমরা সব পড়তেছি প্রায় খ্রিস্টপূর্ব 5000 বছর, খ্রিস্টপূর্বাব্দে 5000 খ্রিস্টপূর্বাব্দে, মানে 5000, আর এইদিকে কত আমাদের বলতো 2000, 7000 বছর আগের কাহিনী পড়তেছি কিন্তু এগুলা প্রাচীন সভ্যতা। এরপরে আসে হ্যাঁ, হ্যাঁ, বিশ্বনবীতে আসছে 570 খ্রিস্টাব্দে, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 570 বছর পরে।
বুঝতে পারছো? এই আর কি, এগুলা তো 1400 বছর আগের আসছে আর কি, মহানবী সাল্লাল্লাহু, কিন্তু এগুলা পড়তেছি 7000 বছর আগে প্রায়। এখন দেখো অ্যাসিরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান হচ্ছে এরা প্রথম যুদ্ধ যে করতে হয় কিভাবে একত্রিতভাবে এই যুদ্ধ রথ নিয়ে যেতে হয় এক দেশ থেকে অন্য দেশে, এরাই প্রথম এটা চালু করে এবং লোহার অস্ত্রে সজ্জিত করে করে এরা যুদ্ধ শুরু করে এবং এরা বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে। দেখছো আমরা এখন যেটা পড়তেছি কত বছর আগে আবিষ্কার হয়েছে। তাহলে অ্যাসিরীয় সভ্যতাকে কেন বলা হয়? টাইগ্রিস নদী, আবার বলতেছি টাইগ্রিস নদীর ধারে কিন্তু বাগদাদ নগরী অবস্থিত। আর একটা নাম হচ্ছে কি বলতো, দজলা নদী। এই দজলা নদীর 200 মাইল উত্তরে একটা শহর ছিল, সমুদ্র শহর, সে নাম ছিল তখন আশুর। এই আশুর থেকে যেহেতু এই সভ্যতার উদ্ভব, তাই এর নাম দেওয়া হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা। এই সভ্যতা অ্যাসিরীয় সভ্যতা। এবং এখান থেকে প্রায় প্রশ্ন আসে 3-4টা, যে কারা প্রথম যুদ্ধরথের ব্যবহার শুরু করে? অ্যাসিরীয় সভ্যতা। এরপরে যদি আসে, এই সবাই শুনতে পাচ্ছ? ক্লিয়ার? নেট দিয়ে পড়াচ্ছি, ফোনে নেটে পড়াচ্ছি তো। আর বৃত্তকে 360 ভাগে ভাগ করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই যে অক্ষাংশ আর দ্রাঘিমা যেটা আমরা বর্তমানে ব্যবহার করি, এখনও ব্যবহার করা হয় কিন্তু সমুদ্রে পজিশন নির্ণয় করতে, কোথায় কোন জাহাজটা আছে। যদি এখন আসছে হচ্ছে গুগল ট্র্যাকার, বা আমরা এখন পড়তেছি যে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, তারপরে ওখানে দেখা হয় যে আমি এত অক্ষাংশে এত দ্রাঘিমায় আছি। এটা দেখছো কত হাজার বছর আগে আবিষ্কৃত হয়েছে, প্রায় 7000 বছর আগে ওরা করে ফেলছে এটা। তাহলে অক্ষাংশ এবং দ্রাঘিমা, তাহলে কি হলো অ্যাসিরীয় সভ্যতার বলো তো বৈশিষ্ট্য কয়টা? তাহলে 4টা আবিষ্কার। এরা প্রথম যুদ্ধরথ, মানে একসঙ্গে যে যুদ্ধ করতে হয় যায় এখান থেকে ওখানে, সেটা আবিষ্কার করে, বৃত্তকে 360 ভাগে ভাগ করে, আর একটা কি করে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ভাগ করে। এগুলা মনে রাখতে হবে, এগুলা বেশি ইম্পর্টেন্ট, যেগুলা যেগুলা দাগাচ্ছি পড়ার সময় এগুলাতে মনোযোগ দিবা। এবার আসি ক্যালেডীয় সভ্যতা। ক্যালেডীয় মানে তোমরা বুঝতে পারছো, এই যে আমরা বলি না, কি বলি, ক্যালেন্ডার দেখো কয়টা কত তারিখ আজকে, ক্যালেন্ডার বলি না? ক্যালেন্ডার কোথায় থেকে আসছে? এমনি এমনি চলে আসলো? এই সভ্যতার নাম থেকে ক্যালেন্ডার আসছে। কেন আসছে? কারণ সপ্তাহ যে 7 দিনে একটা সপ্তাহ হয়, এরা সর্বপ্রথম বিভক্ত করে, যাইজও এখন বিদ্যমান আছে। এমনকি আমরা 8 দিনে সপ্তাহ করি না 7 দিনে করি? তাহলে দেখেছো সপ্তাহ যে 7 দিনে হয় সেটা ক্যালেন্ডার সভ্যতা। মনে রাখবা, ক্যালেন্ডার মনে রাখলেই হবে। এবং এরা দেখো দিনকে 12 জোড়া, এখন কি 12 জোড়া ঘন্টা নাই? 24 ঘন্টায় তো একদিন হচ্ছে। এরা আবিষ্কার করে কি, এই ক্যালেন্ডার জাতীয় যত কিছু আছে মনে রাখবা, এই ক্যালেন্ডীয় সভ্যতা। মানে শর্টকাটে যদি তোমাদের বলি, এরা হচ্ছে 12টি নক্ষত্রপুঞ্জ, এই যে তারা দেখে তারা আবিষ্কার করেছিল, যাকে বলা হয় রাশি চক্র আর কি। তো এই ক্যালেন্ডীয় সভ্যতার স্থপতি হচ্ছে কে বলো তো ভাই? এই যে ব্যাবিলনের যে কি করি বলো, ব্যাবিলনের যে আমরা কি করি শূন্য উদ্যান পড়তেছি না, সে সম্রাট শাহজাহানের মতো ছিল। মনে করো অতীতের সম্রাট শাহজাহান স্ত্রীকে ভালোবাসে, বুঝেছে, তার সম্রাজ্ঞীর জন্য, তার সম্রাজ্ঞীর যাতে মন ভালো থাকে, এই জন্য এখন যেটা আমরা দেখো না ছাদ বাগান, যেটা বলি বাংলা কথায় ছাদের উপরে গাছ লাগাও না, তেমনি এই নগরীর ওয়ালের উপরে বিভিন্ন জায়গায় এভাবে গাছ লাগাই রাখছিল, যেটাই হচ্ছে শূন্যোদ্যান নামে পরিচিত। এখন আবার অনেকে মনে করে ভাই ব্যাবিলন শূন্যোদ্যান মানে কি এই শূন্যের উপরে গাছ ভাসিয়া ছিল? শূন্যের উপর তো ভাসিয়ে থাকবে না। এখন যেটা ছাদ বাগান বলি ওটাই হচ্ছে ব্যাবিলনের শূন্যোদ্যান। তাহলে আমাদের বলেছিলাম 2 জন সম্রাটকে কি করা হয়েছিল, যারা জালেম ছিল, তাদের সমস্ত পৃথিবীর ক্ষমতা দেওয়া হয়েছিল, এর মধ্যে এই একজন নেবুকাদনেজার 2। এটা কোন সভ্যতা? তাহলে ব্যাবিলনের। যেহেতু ভাই এই নেবুকাদনেজার 2 ব্যাবিলনের সৈন্যোদ্যান, তাই তোমাদের অবশ্যই মনে থাকবে ক্যালেডীয় সভ্যতা কোথায় হয়েছিল? ব্যাবিলন শহরে। ব্যাবিলন কোথায়? ইরাকে অবস্থিত। বর্তমানে কোন দেশে অবস্থিত? ইরাক। ইরাক মনে থাকবে, এটা আসে কিন্তু পরীক্ষায়। তো এইটা একটু ভালো করে পড়বা। তাহলে ব্যাবিলনের সৈন্যোদ্যান কে করে? সম্রাট নেবুকাদনেজার 2। হ্যাঙ্গিং গার্ডেন, আমি ভালোভাবে যদি বোঝাতে চাই, বর্তমানে ছাদ বাগান করো না, ছাদের উপরে গাছ সুন্দর লাগে, তো সেই সময় দেখো ওদেরও ছাদ বাগানের কনসেপ্ট ছিল। ছাদ বাগানের তাহলে কনসেপ্ট কত হাজার বছর আগের? 7000 বছর আগের। বুঝতে পারছো? কামরুল আসো?
অনলাইনে ভাই নাই? নাই তাহলে মুজাফফর আছে তো নাকি? আছি ভাই। এই যে শিখো, স্ত্রীকে ভালোবাসে ওই ছাদ বাগান করো, কি বুঝাইছে? গার্লফ্রেন্ডকে ভালোবাসে আবার ছাদ বাগান করে না, তাহলে স্ত্রী এসে ভাঙ্গা ফেলা দিবে। আর জ্বালান খাটিয়ে দিলেন না। হ্যাঁ? তবে তো মজা হবে। দেখা যাচ্ছে একটা তোমার মাথার উপর পড়লো, তাহলে কি হবে? নিচে আসো, বুঝেছে? তাহলে তো তুমিও নাই, ছাদ বাগানও নাই। হ্যাঁ ঠিক আছে ভাই। এই আর কি, তো দেখে শুনে করো আর কি। তো দেখো, বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ভালো করে জানো? মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে দুই নদীর মাঝখানে উর্বর ভূমি। একটা নদী হচ্ছে দজলা নদী, দজলা, আর একটা হচ্ছে ফুরাত নদী। আর অন্যভাবে যদি বলি এখনকার যেটা নাম, একটা হচ্ছে ইউফ্রেটিস নদী, ইউফ্রেটিস, আর একটা টাইগিস, বর্তমান নাম যেটা। আর পাশের নাম ছিল, একটা হচ্ছে ইউফ্রেটিস মানে ফোরাত, আর টাইগিস মানে দজলা। বুঝে গেছে? বুঝলা? এগুলা মনে রাখবা, এগুলা সবই পড়ালাম, একটু পড়ে নেবা, এগুলা পারবা, দেখবা এমসিকিউ গুলো আছে ইম্পর্টেন্ট যেগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে। এই লুনার ক্যালেন্ডার, এখন মনে করো না যে ভাই আপনি তো ক্যালেডিয়ান সভ্যতা বললেন, এই লুনার ক্যালেন্ডার কিন্তু এটা মানে চন্দ্র পঞ্জিকা কিন্তু আবিষ্কার করেছিল সুমেরীয়রা। বাংলায় বলা হয় চন্দ্র পঞ্জিকা। এই যে উপরে আমি এটা স্কিপ করে চলে আসলাম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। চন্দ্র পঞ্জিকা, লুনার ক্যালেন্ডার, লোনার। তার এই দিকে দেখছো, এই যে চন্দ্র পঞ্জিকা। কারা ছিল প্রথম? ওই যে মেসোপটেমিয়ার সভ্যতার মধ্যে সর্বপ্রাচীন কে? সুমেরীয়রা। এটা ইম্পর্টেন্ট, বলতে ভুলে গেছি। তাহলে হচ্ছে চন্দ্র পঞ্জিকা কারা আবিষ্কার করে? মেসোপটেমিয়া। অপশানে, এখন অপশানে যদি মেসোপটেমিয়ার মধ্যে আবার ইয়ে থাকে, তাহলে কারা হবে বলো? সুমেরীয়রা। এটা একটু পড়ে নেবা। হ্যাঁ, চন্দ্র পঞ্জিকা বা ইংলিশে বলা হয় লুনার ক্যালেন্ডার। এই আর কি, এটা পড়বা। এই যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, ভালোভাবে করো, বাড়ি করার পর ঝুলন্ত উদ্যান করবা। এই যে যেটা শিখে দিলাম আর কি, বুঝতে পারছো? এখন এটা হ্যাঁ, কোন দেশে অবস্থিত বলো? গোলাপ ফুল করো আর যেই ফুলই করো, কচু ফুল করো, সমস্যা নাই, ফুল হলেই হবে। ইরাক। কচু ফুল করলে বেশি লাভ, একসাথে কচু খাতেও পারবা, আবার মনে করো মরার সম্ভাবনা কম। ইংলিশ দিলেন না। দেখো, ইরাকের বাগদাদি। চান্স না পারে কচু ফুলেরই বাগান করতে হবে, নি ভালো করে ফুটতে হবে। ভাই মুজাফফরের মনে জ্বালা হয়ে যাবে নি। ওই জ্বালা তো খালি জ্বালা, মহা জ্বালা আর কি। দাঁড়াও, কচু ফুলের যদি করতে চাও আমরা সহযোগিতা করব। এখন আপাতত কচু ফুলেরই করো। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন মহাদেশে অবস্থিত ভাই? আর কোন মহাদেশ বলতেছি, দেশে বলো তো? ইরাক। কে করছে এটা? নেবুসাদনেজার। তা কেন করছে? স্ত্রীকে ভালোবাসে, সম্রাজ্ঞী। আসলে আগে রাজাদের সম্রাজ্ঞীর তো শেষ নাই, যাকে ভালো লাগে সেই রানী। এখন কোন রানীর জন্য করছিল কে জানে। আমাদের শাহজাহান তা মমতাজকে ভালোবাসে করছিল, তাও আর জানা যায়। বুঝতে পারছো? আগের যুগ ছিল জোরজার মুল্লুকতার, যেটাই রাষ্ট্রে ভালো ভালো সুন্দরী রূপসী মেয়ে থাকবে সেটাই রাজাদের। এখন তার এরকম চালেও পারবা না, কারণ রাজা নাই। এবার আসি প্রাচীন মিশরীয় সভ্যতা, অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন অফ ইজিপ্ট। ইজিপ্ট ইংলিশে বলা হয় ইজিপ্ট, বাংলায় আমরা বলি মিশরীয় সভ্যতা, ঠিক আছে? তো এখন দেখো, মিশরের সভ্যতা আগে কিন্তু ভাই মিশর একটা দেশ ছিল না। এই নীল নদের ফলে এই নদের ধারে ধারে সভ্যতা, কিছু ছোট ছোট সভ্যতা বিভক্ত ছিল, গড়ে উঠছিল। আর প্রশ্ন হচ্ছে সব নীল নদের ধারিতেই কেন ভাই? যেখানে প্রাণ মানে প্রাণ আছে বা নদী আছে, যেখানে পানি আছে সেখানে প্রাণের অস্তিত্ব ছিল। কারণ আগের যুগে তো মেশিন ছিল না, পানি ছাড়া তো সভ্যতা হবে না। কারণ মিশরের সবগুলোই প্রায় লক্ষ্য করলে দেখবা মরুভূমি। শুধু নীল নদের ধারিতে যেগুলা ছিল সেগুলা ছিল হচ্ছে উর্বর ভূমি, ফসল হতো প্রচুর পরিমাণে। কারণ প্রতি বছর বন্যা হতো, ওগুলা হচ্ছে পলিজমিত আর এবং ওই পানি তারা পান করতো এবং মাছ ধরতো, এখানে জীবিকা অর্জন হতো। এখন প্রশ্ন হচ্ছে, এদের বলা হতো নোম, ছোট ছোট যেগুলো রাজ্য ছিল। কিন্তু 3200 খ্রিস্টপূর্বাব্দে এখন দেখো মেনেস নামক রাজা সমস্ত মিশরকে ছোট ছোটকে একত্রিত করে, কারণ তার শক্তি বেশি ছিল, দখল করে করে। এর ফলে দেখো দক্ষিণ মিশরের দেখো মেমফিস হয় রাজধানী। কি হয়? মেমফিস হয় কি বলতো?
রাজধানী। রাজধানী। এভাবে আর কি শুরু। তারপরে আমরা তো জানি ফারাও কাদের বলা হয়, মিশরের সম্রাটদের বলা হয় ফারাও। কি বলা হয়? ফারাও থেকে ওই যে ফেরাউন বলে না, আমরা তো খালি মনে করি যে ফেরাউন 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 মানে আমরা বুঝি ওই যে কি, যে হচ্ছে হ্যাঁ এই মানে দুশ্মন ভাই সে না। ফেরাউন মিশরের সম্রাটদের ফেরাউন বলা হয়। অনেক ভালো ফেরাউন ছিল কিন্তু সম্রাট, যারা হচ্ছে যেমন ইউসুফ আলাইসাল্লামের সময় যারা ছিল ওরা কিন্তু ধর্ম গ্রহণ করছিল। খালি যে এক যে এই ফেরাউন হলেই যে সে সেটা না, মানে যারাই মিশরে, তুমিও যদি রাজা হও সেই সময় তোমার উপাধি হয়ে যাবে ফেরাউন। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হও, তুমি যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে যদি তার যোগ্যতা থাকে, তুমি তখন নাম হবে প্রধানমন্ত্রী। ঠিক আছে, এই আর কি। এখন এদিকে দেখো, এই ফারাওরা সর্বপ্রথম ঈশ্বরের ধারণা দেয়, এক ঈশ্বরবাদের। এই মিশরে কিন্তু ভাই প্রসিদ্ধ দুইটা নবী ছিল, আরও নবী ছিল কোরআনে আছে, সেটা আমি এমনিতে বলি। মুসা আলাইসাল্লাম, তাওরাত, এখান থেকে কিন্তু এই মিশর থেকেই তার উদ্ভব তাওরাত। তারপরে ছিল হচ্ছে হারুন আলাইসাল্লাম, তার হারুন ছিল মুসা আলাইসাল্লামের সহযোগী, বুঝা গেছে। হারুন আলাইসাল্লাম আর কোনো ছিল না, গন্ধ ছিল না, সে ছিল নবী, আর মুসা আলাইসাল্লাম ছিল সেই সময় রাসূল। এরপরে ছিল ইউসুফ আলাইসাল্লাম, এরা কিন্তু ছিল এক ঈশ্বরবাদ প্রচার করছে সেই মিশর থেকে আর কি। হ্যাঁ, এরপরে আসি দেখো স্থাপত্য এবং ভাস্কর্য মিশরের আর কি বলবো, সেই সবচেয়ে যেগুলো প্রাচীন ভাস্কর্য ঠিক আছে তাদের মধ্যে মিশর। এখন যাই ফারাওরা কি করছিল, যে ওরা বিশ্বাস ছিল সেই সময় যে মৃত্যুর পরে আমরা আবার রাজা হব। খালি এই যুগে রাজা না, আর একটা জগৎ আছে, রাজার ছেলেই রাজা, মরার পরেও রাজা। আর মনে করো যত এমনিতে সাধারণ মানুষ আছে, এই যুগেও ভাজা, ওই যুগেও ভাজা ভাজা, বুঝেছ? এদের কোনো স্থান নাই আমাদের, এরকম আর কি ধারণা ছিল। এই জন্য তারা কি করতো, এই প্রাচীন এই যে পিছনে দেখতে পাইছো, এই যে বিশাল বিশাল পাথরদের হচ্ছে পিরামিড, এই জায়গার মধ্যে তারা এরা মমি তৈরি করতো, মমি। কিন্তু এখানে মমি রাখা হতো না, তৈরি করার সময় রাখা হতো। তারপরে মিশরের ঠিক দক্ষিণ দিকে কিং ভ্যালি নামক একটা জায়গা আছে, ওই জায়গায় সব, এই জায়গায় কিন্তু মমি রাখা হতো না, কোনো মমি এখানে পাওয়া যায়নি, কিন্তু ধারণা করা হয় এখানে মমিগুলো তৈরি করা হতো। এখান থেকে তৈরি মমি হচ্ছে ওই কিং ভ্যালি নামে একটা জায়গা আছে মিশরের, সবগুলো মমি ওই জায়গায় থেকে পাওয়া যেত। ওই জায়গায় নদী পথে নিয়ে যেত, এটা হচ্ছে নীল নদের ধারে, ওখানে সবগুলো সমাহিত করতো হাজার হাজার বছর ধরে। কিন্তু মজার বিষয় ওইভাবে টিকে আছে। কি দ্বারা তারা এই মমি তৈরি করতো, কি কেমিক্যাল দ্বারা, আধুনিক যুগে যে এত কিছু আবিষ্কার হয়েছে, যে কি কেমিক্যাল এখন ওরা এর বিজ্ঞানীরা ধরতে পারেনি কেমিক্যালটা আসলে কি, এত সুন্দরভাবে মমি করেছে। তাহলে দেখো প্রাচীন সভ্যতা অনেকে বলে না, আল্লাহ বলেছে এর আগেও এই যে এখন যেগুলো পৃথিবী আছে এর চেয়েও বড় বড় সভ্যতা ছিল যা আমরা ধ্বংস করে দিছি। এখন আমরা দাবি করি এরাই সর্বশ্রেষ্ঠ মনে করি সভ্যতা, আমরা এখন মোবাইল ব্যবহার করতেছি, কম্পিউটার না, এর আগেও এর চেয়ে বড় বড় সভ্যতা ছিল তার ধ্বংস হয়ে গেছে, এবং শক্তিশালী সাম্রাজ্য ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছে। অনেকে আবার দাবি করে বানর থেকে তৈরি মানুষ, আন্দাজে আনুষঙ্গিক প্রসঙ্গ, অযথাই। মানব কিন্তু আগে থেকেই তোমার হচ্ছে সভ্য ছিল, বুঝতে পারছো? কারণ আদম আলাইহিস সালামকে নামানো হয়েছিল কোথায় জানো তো? শ্রীলঙ্কা, ভারতবর্ষে। আর হাওয়াকে নামানো হয়েছিল কোথায়? মধ্যপ্রাচ্যে। আর দেখা হয়েছিল কোথায়? বহুদিন পর, প্রায় কতশো বছর পরে, জানি 300 না কত বছর পরে, পিঠের সাথে পিঠ লাগা যায়, মানে বাড়ি আরাফার ময়দানে দেখা হয়েছিল। তাহলে আশেপাশে ধারণা করা যায় ওই এই জন্য দেখো সব সভ্যতার কিন্তু ওই তোমার ওই মধ্যপ্রাচ্য থেকে কিন্তু সব সভ্যতার, প্রায় প্রাচীন সভ্যতার উদ্ভব। ওই দেখবা প্যালেস্টাইন, তারপরে হচ্ছে জেরুজালেম, ইরাক, এগুলা থেকে প্রায়, বুঝতে পারছো? মানুষ স্বর্গীয়ভাবেই সভ্য জাতি ছিল, কোনো বানর টানর ছিল না, ওগুলা ফালতু, ওদের মন গড়া কথা। বিবর্তনবাদ নিয়ে আসছে, এটা নিয়ে আসছিল ডারউইন, যার কোনো ব্যাখ্যা নাই। এর শুধু একটা তত্ত্ব, কোনো ব্যাখ্যা নাই।
তাহলে এখন দেখো ভাই এটা পিরামিড, তাহলে স্ফিং কোনটা? এইটা হচ্ছে স্ফিং। দেখতে পাচ্ছ যে রাজা, এই উপরের মাথাটা ছিল রাজার আর পিছনের দেহটা ছিল সিংহের। এরা দিয়ে বোঝাতো যে আমরা রাজা একবার সিংহের মতো শক্তিশালী। এটা তাদের ঐতিহ্যের প্রতীক, শক্তির প্রতীক। তাহলে স্ফিংসের দেহ কি? এই সামনে যেটা আছে এটা হচ্ছে স্ফিং, বুঝা গেছে? আর পিছনে যেটা আছে সেটা হচ্ছে পিরামিড। তাহলে স্ফিংসের দেহ ছিল সিংহের আকৃতির, মাথা, বুঝা গেছে? দেহ সিংহের আকৃতির, মাথাটা ছিল কি? যে মাথাটা মানুষের মতো না, এই মাথাটা ছিল ফারাওদের। যে সম্রাট হবে, তুমি সম্রাট হলে তোমার মাথা লাগাই দেবে, যে তুমি একবার শক্তির আভিজাত্যের প্রতীক। বুঝতে পারছো? যে ফারাও দেখো তুতেন খামেন রাজত্ব করে কত সালে? এই তুতেন খামেন ছিল হচ্ছে দেখো খ্রিস্টপূর্ব 1333 থেকে 1324 মিশরের রাজত্ব করে। মজার বিষয় হচ্ছে এই এমসিকিউটা বেশি আসে, যে তুতেন খামেনের যে সমাধি সেটা আবিষ্কার হয় কত সালে? 1922 সালে। এর আগে তোমাদের পড়াইছিলাম। এটা কে আবিষ্কার করে? হাওয়ার্ড কার্টার। বিশ্বব্যাপী সাড়া ফেলে দেয় এর একবারে, বুঝছো? এই যে আমরা যেটা বলি না, ওই যে মুসা আলাইহিস সালামের সাথে যে ঝামেলা হয়েছিল যে ফেরাউনের, হ্যাঁ মানে সেই সময় মিশরের ওই রাজার নাম কি জানো তোমরা? যাকে এখনো ওই যে কি করা আছে, মিশরের জাদুঘরে সংরক্ষণ করা আছে। এই মিশরের যে রাজা হবে সেই ফেরাউন। আমরা উল্লেখ খালি ফেরাউন মানে বুঝি, ওকেই খালি বুঝি, যে ওই যে আল্লাহ যাকে নীল নদে ডুবে মারছে। আসলে নীল নদে ডুবে মারেনি, ও ডুবছিল হচ্ছে লোহিত সাগরে। কোন সাগরে? লোহিত সাগর। ওটা ভুল ধারণা। অনেকে বলে না নীল নদে ডুবে মারছে, নীল নদে মরেনি। যখন তোমার ওই লোহিত সাগর পার হয়ে মুসা আলাইহিস সালাম এই আরবের দেশে এপারে পার হয়ে যাচ্ছিল, সেই ইয়াতে আর কি, সেই লোহিত সাগরে ডুবে মরছে আর কি। এবং ওদের রাজধানীটা ছিল নীল নদের ধারে, কিন্তু ওই যে যখন ধাওয়া করে এপারে পার হয়ে আসার সময় মারা গেছে হচ্ছে লোহিত সাগরে, নীল নদে মরেনি। তার নাম ভুলে গেলাম, এই ফারাওয়ের নাম। তোমরা একটু সার্চ দিয়ে দেখে নাও কি জানি ছিল। লেখন পদ্ধতি দেখো মিশরেরা কিভাবে লেখে দেখছো? এই যে দেখো, এই যে এখানে দেখো, এটা যে পাখি, তারপরে বিভিন্ন যে মনে করো বিভিন্ন ধানের ইয়ে, তারপরে এই যে গাছ ছোট ছোট, এগুলা দ্বারা বিভিন্ন প্রতীক বোঝাচ্ছে। যেমন আমরা ক দ্বারা এখন ক বোঝাই না, ক লয়াকার মানে কি কলা বোঝাই। ঠিক ওরা ওই কলা না বোঝায় কলার ছবি আঁকাতো, যেটা কলা কিভাবে খাইতে হবে মানুষের ছবি আঁকায়, মনে করো এইভাবে কলা খাচ্ছে। এটাই তাদের লেখার ভাষা ছিল, বুঝিছো? চিত্রর মাধ্যমে। তাহলে মিশরের দেখো চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক্স। এটা মনে করবা হায়ারোগ্লিফিক্স হচ্ছে পবিত্র লিপি, এটা পড়বা। এই প্যাপিরাস নামক গাছ জন্মায়, নল খাগড়া জাতীয় গাছ। এই যে আমরা ইয়ে খাই না, এই যে আখের সুবড়া হয় না, সবচেয়ে ভালো উদাহরণ বলি। এখন ওই যে গরুকে খাওয়ানোর জন্য যে ঘাসগুলা লাগানো হয় না, এরকম এক ধরনের গাছ এখনো পাওয়া যায় মিশরের নীল নদে, প্যাপিরাস। ওই প্যাপিরাস গাছে এখনো তোমার উন্নত ধরনের ইয়ে তৈরি হয়, এই কাগজ তৈরি হয়, যেটা পেন্টিং করো না অনেক সময়, দেখো যে কাগজের উপর পেন্টিং করে সুন্দর সুন্দর, এটা এখনো ব্যবহার করা হয়। এই নলখগড়া জাতীয় বাকল দিয়ে তারা সাদা রঙের কাগজ তৈরি করতো, যেখানে শিল্পীরা যে এখন ছবি আঁকে না সেই সময়ও আঁকতো। চিন্তা করতে পারছো তাহলে কত সভ্যতা আগে প্রাচীন থেকেই কত উন্নত ছিল। এবার আসি মিশরের দেখো অবদান কি। 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, এই গণনা রীতি চালু করে। কিন্তু তার আগে কিছু চালু করেছিল, সপ্তাহে 7 দিন। কারা চালু করেছিল বলো তো? ক্যালেডীয় সভ্যতা। ক্যালেডীয় কার অন্তর্ভুক্ত ছিল? মেসোপটেমিয়া, বুঝা গেছে? 7 দিনে 1 সপ্তাহ, এবং দিনকে যে 12 জোড়া ঘন্টায় ভাগ করা হয়, এই দুইটা ছিল ক্যালেডীয়। কিন্তু 12 মাসে যে 1 বছর হয় বা 30 দিনে 1 মাস, এটা কিন্তু ভাই ভালো করে মনে রাখতে হবে। এটা কোন সভ্যতা বলো? এরা কারা? মিশরীয় সভ্যতা। মনে থাকে জানো ভাই, এই দুইটা যেন আলাদা করে ফেলো না, আলাদা বলতে একত্রিত করে ফেলো না আর কি। তাহলে আমরা ক্যালেডীয় সভ্যতা কি পেলাম? এরা কি ছিল? ক্যালেডীয় সভ্যতা যদি বলি, এরা যেটা করছিল কি বলতো? হ্যাঁ, 7 দিনে 1 সপ্তাহ বানাইছিল। আর একটা হচ্ছে 12 জোড়া ঘন্টায়। হ্যাঁ, এখন যেমন আমরা 24 ঘন্টায় একদিন বলি, তারা করছিল 12 জোড়া ঘন্টায় একটা হচ্ছে দিন।
কিন্তু এরা হচ্ছে মাস কত দিনে হবে, বছর কত দিনে হবে এটা বলে যেতে পারেনি। এই মাস বছর আবিষ্কার করেছিল মিশরীয়রা। এই জায়গায় তোমাদের একটু ঝামেলা হতে পারে। তো এখন দেখেছো দেখো পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানে কীর্তিস্তম্ভ কোনটি? পিরামিড। প্রায় এখন থেকে প্রায় 4000 বছর ধরে টিকে আছে। পাথর, অন্য কিছু হলে তো সব ভাঙা যাবে। আমাদের যে সভ্যতায় যে বাড়ি টাড়ি করা হয়েছে সব কিছু এই তোমার কি দ্বারা এগুলো কংক্রিট, 100 বছর যদি কেউ মানুষ না থাকে সব ভাঙা একবার মাটির সাথে বিলুপ্ত হয়ে যাবে। শুধু যেগুলো পাথরের দ্বারা তৈরি সেগুলো টিকা থাকবে। তাহলে তার মানে কি তাদের চেয়ে আমরা উন্নত না কম উন্নত হইলাম বলো? তারা 4000 বছর আগে করছে এগুলো ঠিক আছে, কিন্তু আমাদের যেগুলো দেখতেছে যে কনক্রিট ইট সিমেন্ট বালু দেওয়া করছো 100 বছর পর মাটির সঙ্গে মিশে যাবে। 100 অথবা 200 বছর 300 বছর পর শেষ। এত দূর। তাহলে হায়ারোগ্লিফিক্স কি বললাম বলো তো? মিশরীয়দের কি একটি বলো, ওই যে বর্ণমালা বা লেখার নাম, লিখন পদ্ধতি হায়ারোগ্লিফিক্স। হ্যাঁ, পবিত্র লিপি। এগুলো একটু পড়ে নিবা। এরপরে আসি সিন্ধু সভ্যতা। ভারতবর্ষে চলে আসলাম। এই যে সিন্ধু বানান দেখো, ভালো করে দেখবা। দ্য INDUS, ইন্ডুস লেখা নাই, ইংলিশে লেখা ইন্দুস, বাংলায় উচ্চারণ করা হয় সিন্ধু। এই সিন্ধু নদী আছে পাকিস্তানের মধ্যে। কোথায় আছে? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এই দিক দিয়ে চলে গেছে পাকিস্তানের। সিন্ধু প্রদেশ আছে পাকিস্তানের, সিন্ধুর মধ্যে যে চলে গেছে, এখন আছে কিন্তু। এই ইন্দুস থেকে হচ্ছে, এই ইন্দুস নদীর থেকে আসছে সিন্ধু সভ্যতা। এই ইন্দু নদীর বা সিন্ধু নদীর নদ বলা হয় আসলে, কারণ সিন্ধু একটু পুরুষবাচক নাম। তো সিন্ধু নদের আশেপাশে যারা বাস করে তাদেরকে বলা হয় হিন্দু। সিন্ধুর থেকে আসছে হিন্দু। তাহলে হিন্দু নামটা কোথায় থেকে আসছে? সিন্ধু নদের অববাহিকায় যারা বাস করতো তাদেরকেই হিন্দু বলা হয়। ভৌগোলিকভাবে ভারতের লোকজন বা পাকিস্তানের লোকজন ভৌগোলিকভাবে হিন্দু বলা হয়। এখন তো হিন্দু মানে ধর্ম হয়ে গেছে, যারা মনে করো মুক্তি পূজা বা এগুলো টাইপের করে তারাকে আমরা হিন্দু বুঝি। আসলে কিন্তু তা ছিল না সেই সময়। এই সিন্ধু নদের অববাহিকায় যারা বাস করতো তাদেরকে হিন্দু বলা হয়। এখান থেকে আসছে ভাই ইন্ডিয়া নাম, বুঝতে পারছো? এই ইন্দুস থেকে আসছে কি, যদিও পরে ব্রিটিশরা ইন্ডিয়া নাম দিছে, কিন্তু ইন্দুস থেকে আসছে এরকম ইন্ডিয়া এ আর কি। ইন্দুস, সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা কোথায়? সিন্ধু সভ্যতা কিন্তু ছিল ভাই, 2টা শ্রেষ্ঠ শহর ছিল। এটা পাকিস্তানের মধ্যে এখনো আছে। যদি পাকিস্তান ঘুরতে যাও এটা দেখবো। পাকিস্তান কিন্তু অনেক সুন্দর। ভারতে যে কাশ্মীর আছে তার চেয়ে পাকিস্তানের মধ্যে যে কাশ্মীর পড়েছে, আজাদ কাশ্মীর, ওটা সবচেয়ে বেশি সুন্দর। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই সবাই ওটাতে যায় না কেন, ভিডিও দেখা যায় না কেন? আসলে পাকিস্তানের রাজনৈতিক অবস্থা এবং নিরাপত্তা সংকটের জন্য ওখানে অনেকে ঘুরতে যেতে পারে না আর কি। এখন যদিও শান্ত আছে, কারণ আফগানিস্তানে যুদ্ধ চললো তখন প্রায় গাড়ি বিস্ফোরণ হয়, জঙ্গি হামলা হয়, এগুলোতে বিধ্বস্ত ছিল, এই জন্য শিল্প খাতটা গড়ে উঠতে পারেনি। স্বর্গের মতো সুন্দর কিন্তু কাশ্মীরকে তো ভূস্বর্গ বলা হয়। কাশ্মীরের কিছু অংশ আছে 3 দেশ মিলে আছে, কিন্তু চীনে আছে 7%, হ্যাঁ, পাকিস্তানে আছে প্রায় মনে হয় 37-এর মতো না কত জানি, আর ভারতে একটু বেশি আছে 43 এরকম। তো পাকিস্তানে যেটা পড়েছে আজাদ কাশ্মীর, ওটা সবচেয়ে বেশি সুন্দর, মনে হবে পৃথিবীর আসলেই স্বর্গ। তেমনি সিন্ধু সভ্যতার 2টা শহর ছিল, একটা ছিল হরপ্পা আর একটা হচ্ছে মহেনজাদেরো। এই মহেনজাদেরো সিনেমা আছে দেখবা, মেবি নায়ক হচ্ছে মনে হয় ঋত্বিক রোশন, বুঝেছো? এই সভ্যতার উপর কিন্তু কেন্দ্র করে একটা সিনেমা বানানো হয়েছে মহেনজাদেরো, ঋত্বিক রোশন নায়ক। দেখবা এমনিতে, আমিও দেখিনি, এমনিতে দেখবা, দেখছিলাম আর কি, সিম্পল। তো 2টা সিন্ধু সভ্যতা তাহলে কয়টা শ্রেষ্ঠ শহর ছিল? একটা ছিল হরপ্পা আর একটা ছিল কি মহেনজাদেরো। এখন প্রশ্ন হচ্ছে দেখো, হরপ্পা নগরে গড়ে উঠেছিল কিন্তু সিন্ধু উপনদীর, রাবি নদীর তীরে। উপনদী আর নদী বুঝো? উপনদী আর নদী বোঝাই। দেখো এটা মনে করো পদ্মা নদী, এটা নদী মেন। এই পদ্মা নদীর থেকে পানি যদি অন্য নদীতে প্রবাহিত হয়, মানে একটা নদী সৃষ্টি হয়েছে, যে নদীর পানি হচ্ছে এই পদ্মা নদীর থেকে নিয়ে অন্য নদী এই নদীতে প্রবাহিত হয়, একে বলা হয় শাখা নদী। কি নদী? শাখা। এখন প্রশ্ন হচ্ছে পদ্মারই আর একটা নদী আছে, যে নদী থেকে পদ্মার মধ্যে পানি ঢুকে, তাহলে এরা নদী হচ্ছে উপনদী হবে। ধর পদ্মা একটা বড় নদী, এই নদীর থেকে পানি বের হয়ে যায় যে নদী দ্বারা, সেটা হচ্ছে শাখা নদী। আর যে নদীর থেকে পানি, এই ছোট নদী কিন্তু পদ্মার মধ্যে, এই নদীতে পানি অন্য নদী থেকে আসে ঢুকে, সেটা হচ্ছে উপনদী। তেমনি হচ্ছে দেখো
সিন্ধুর উপনদী, সিন্ধু তো একটু বড় নদ, তার হচ্ছে উপনদী হচ্ছে রাবি। এই রাবি থেকে পানি এসে সিন্ধুর মধ্যে ঢুকে। এই রাবি নদীর তীরেই ছিল হচ্ছে হরপ্পা। এরা কিন্তু উন্নত ছিল, দেখো সেই কত বছর আগে, খ্রিস্টপূর্ব প্রায়, এখন থেকে গল্প বলতেছি তোমার, এগুলা প্রায় 3000 বছর আগের কাহিনী বলতেছি, 3-3.5 বছর আগে। এখন চলে যাও 3.5 বছর আগে আছে মনে করো, এই যুগের কথা ভাবলে হবে না। হ্যাঁ, এই 3.5 বছর আগে এই যে হরপ্পা নগরী, এখানে 3তলা 4তলা বাড়ি ছিল, চিন্তা করতে পারো। ড্রেনেজ ছিল, রাস্তা ছিল, চৌবাচ্চা ছিল, যেটা আমাদের এখনো ব্যবহার করতে পারি না। তাহলে এখন আমরা কত গরিব হয়ে আছি। কারো বাসায় চৌবাচ্চা আছে, থাকলে 2-1 জনের থাকতে পারে। চৌবাচ্চা মানে বুঝো তো, ওই যে শুয়ে শুয়ে গোসল করার যে বাথরুমে যে ছোট ছোট পুকুরের মতো থাকে, ছোট ছোট যে, এই যে মনে করো আর কি, বুঝতে পারছো, সেগুলাই হচ্ছে চৌবাচ্চা। তাহলে দেখো সিন্ধু হয়েছে। আর সিন্ধু নদীর তীরে, এই যে সিন্ধু নদের তীরে, বারবার নদী বলতেছি ভাই, নাম যদি পুরুষবাচক হয় সেটা হচ্ছে নদ বলা হয়। যেমন ব্রহ্মপুত্র নদী না, নদ বাংলাদেশের যেটা। এখন দেখো সিন্ধু নদের তীরে গড়ে উঠেছে মহেঞ্জোদারো নগরী। এই মহেঞ্জোদারো সিনেমা আছে, পারলে দেখে নিও, তাহলে বুঝতে পারবা, সেই সময় নগরী একটা ধারণা পাবা। আমাদের ঋত্বিক রোশন নায়ক। সিন্ধু দেখো, সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মিতের ঢিবি। মহেঞ্জোদারো হচ্ছে মিতের ঢিবি। এই সভ্যতা যদি ধ্বংস হয়ে যায়, নাম ছিল মিতের ঢিবি। এরা শহর কেন্দ্রিক ছিল সভ্যতা। শহর মানে যেমন আমরা তো গ্রামে বাস করি, রাজশাহী শহরের বা ঢাকা শহর বা চট্টগ্রাম, এরকম শহর কেন্দ্রিক ছিল। এবং 3000 বছর আগে এরকম ছিল, ভাবা যায়। 3তলা 2তলা বাড়ি ছিল, রাস্তাঘাট ছিল, পাকা ড্রেন ছিল। এখনো মনে করো বড় বড় শহরে ভালো ড্রেন নাই, গন্ধ। তাহলে কত উন্নতি ছিল তারা। এই সময়টা ছিল কিন্তু ভাই ব্রোঞ্জ যুগ। ব্রোঞ্জ মানে কি কি একটু তোমাদের ধারণা দিই। যদি তামা 90%, সংকর ধাতু, কপার 90% এবং টিন 10% মিশানো হয়, টিন যে ধাতু তৈরি হয়, কপার আর টিন, সেটা হয় হচ্ছে ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ সংকর ধাতু, তারা যে জিনিসপত্র ব্যবহার করতো সেটা ব্রোঞ্জ। লোহার ব্যবহার কিন্তু তারা জানতো না। লোহা এমন একটা জিনিস, লোহা আবিষ্কারের পর সভ্যতায় চেঞ্জ হয়েছে। এখন বর্তমান যুগের বলো তো, বিল্ডিং থেকে শুরু করে লোহার রড না হলে হয়তো বিল্ডিং, যা কিছু দেখো, ট্রাক, বাস, উড়োজাহাজ, সব কিছু কি আছে বলো তো, লোহা। আরবিতে বলা হয় হাদিদ। এই জন্যে সূরা আল হাদিদ মনে করো, দেখবা এটা হচ্ছে কোরআনে আছে। লোহা কিন্তু পৃথিবীর মধ্যে ছিল না আগে, অন্য গ্রহ থেকে নিয়ে এসে আল্লাহ পৃথিবীর মধ্যে ঢুকায় দিছে, সেটাই বলেছে, যা যাতে আছে মানব জাতির কল্যাণ। বুঝেছো? লোহা কি আগে ছিল না, অন্য গ্রহ থেকে নিয়ে এসে কি করা হয়েছে বলো তো ভাই, ঢুকানো হয়েছে। এখন এই যে ব্রোঞ্জ যুগের ছিল, এটা একটি পড়বায় দেখো এই অবসান ঘটে। দেখো কারা এটা অবসান ঘটায়, আর্য জাতির আক্রমণের ফলে খ্রিস্টপূর্ব 1500 অথবা 1400 অব্দে সিন্ধু সভ্যতার অবসান ঘটে। এটা একবারে ধ্বংস হয়ে যায়। আর্য কারা? আর্য আমি আবার বলেছি, ইরাক, ইরান, এগুলোতে যারা বসবাস করতো লোক, যারা একটু ফর্সা, লম্বা এবং নাকটা উঁচু সুন্দর, এরা হচ্ছে আর্য জাতি। তাহলে এখন দেখো ধারণা করা হয় এই দুটো সভ্যতা গড়ে তুলেছে দ্রাবিড় জাতি। দ্রাবিড় জাতি এখন কোথায় আছে বলো তো? ভারতের দক্ষিণ দিকে, তামিলনাড়ু, কর্ণাটক, তারপরে হচ্ছে কেরালা, এগুলাকে বলা হয় দ্রাবিড় জাতি। এবার আবিষ্কার দেখো, এরা কি কি আবিষ্কার করছিল, এখন কিভাবে আবিষ্কার হয়েছিল। এই যে এটা যখন ইংরেজদের শাসনামলে 1922 সাল, কত সাল? 1922 সাল। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, নামটা মনে রাখবা, এ কিন্তু বাঙালি লোক, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো নগরীর ধ্বংস আবিষ্কার করে। কোন জেলা? লারকানা। আর আরেকটা দেখো 1921 সালে পাকিস্তান পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলার হরপ্পা নামক স্থানে প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়। যে শাহিওয়াল মনে রাখবা, এই জেলাটা হচ্ছে শাহিওয়াল, বড় বড় গরু পাওয়া যায় শাহিওয়াল জাতের, যেটা যে পাকিস্তানি গরু আমরা বলি না বাংলাদেশে, এই শাহিওয়াল জেলা, এটা কিন্তু জেলার নাম। এই হরপ্পা হচ্ছে শাহিওয়াল। আর হচ্ছে আর একটা কি করা হয় বলতো, মহেঞ্জোদারো পাওয়া যায় কোথায় বলতো? পাকিস্তানের সিন্ধু প্রদেশের, এখনো আছে প্রদেশ। অর্থনৈতিক অবস্থা, তারা কৃষি কাজ করতো, অন্য কোনো কাজ ওভাবে জানতো না,
কৃষিকাজই তাদের মেন চালিকা শক্তি ছিল। আমি বলেছিলাম পৃথিবীর সবচেয়ে প্রাচীন পেশা হচ্ছে কৃষি। এবার গেল সিন্ধু সভ্যতার অবদান, তাহলে কি ছিল যে দেখছো কিছুক্ষণ আগেই বলে ফেলছি তোমাদের। তাহলে সিন্ধু সভ্যতায় দেখো পাকা নর্দমা ছিল, ড্রেন ছিল পাকা। এখনো আমাদের বাসার দিকে কি পাকা ড্রেন আছে এভাবে এখনো? তার মানে আমরা কত 3000 বছর আগে যা এদের ছিল এখনো আমাদের নাই। নামে পৌরসভা, কেশরহাট পৌরসভা, আন্দাজি ফালতু। কামে হচ্ছে ইউনিয়ন পৌরসভার চেয়ে, ইউনিয়নের চেয়েও কমা, কাজ নাই কোনো। ঠিক ভাই ঠিক। সে নামে পৌরসভা, পৌরসভা মানে ছোট শহর, কিন্তু কিসের শহর? এই 3000 বছর আগে যারা ছিল সেটা এখন আমরা করতে পারি। এখন দেখো এই যে 2 তলা 3 তলা বাড়ি ছিল, ভাবা যায় সেই সময়? এই যে দেখো প্রতি বাড়িতে চৌবাচ্চা ছিল গোসলখানার জন্য। আরো কি ছিল দেখো, এই সিন্ধু সভ্যতা দেখো এরা পরিমাপ করার জন্য আমরা যে বাটখারা ব্যবহার করি না ওজন, সেই সময় এরা ছিল মাপার জন্য দৈর্ঘ্য ছিল, সিলমোহর ছিল। মজার বিষয় হচ্ছে এই সিলমোহরটা আবার কোন সভ্যতার সাথে মিলে যায় দেখছো? মেসোপটেমিয়ার। তার মানে অবশ্যই এই সভ্যতার সাথে মেসোপটেমিয়ার সভ্যতার যারা লোকজন ছিল যোগাযোগ ছিল, তার মানে বোঝা গেল বাণিজ্যও হতো। তাহলে মহেঞ্জোদারো কোথায় অবস্থিত ভাই বলো তো? মহেঞ্জোদারো সিন্ধু প্রদেশে। আর হরপ্পা কোথায় অবস্থিত পারবা কেউ? লারকানা থাকবে না? হ্যাঁ হ্যাঁ, হরপ্পা কোথায় অবস্থিত? উপরেরটা দেখো, পাকিস্তানের লারাকান জেলায় আর কি প্রদেশ। এর পড়ে নেওয়া। ইন্দুস সিভিলাইজেশন বিলংস টু, দেখো সিন্ধু সভ্যতা কোন যুগের? ব্রোঞ্জ যুগ। এরা লোহার ব্যবহার জানতো না। তো ব্রোঞ্জ কি দ্বারা তৈরি হয়? তামা আর টিন যদি মিশাও, তামা 90%, টিন 10%, তাহলে হচ্ছে ব্রোঞ্জ হয়, সংকর ধাতু। লোহার ব্যবহার জানতো না। নৃতাত্ত্বিক দেখো, কোন নৃতাত্ত্বিক সিন্ধু সভ্যতা? হ্যাঁ হ্যাঁ, এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের দেখালাম। ফিনিশীয় সভ্যতায় আসি। ফিনিশীয়, এই ফিনিশীয় বর্তমান লেবানন যে পর্বত আছে, লেবানন বা ওই যে প্যালেন্স, এই যে নাম শুনেছো তো, ইসরায়েলের সাথে যুদ্ধ ভাব ভাব। হ্যাঁ, লেবাননের যেটা হচ্ছে কি বলতো সংগঠন, স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহ, ওরা নাম দিছে সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসী না রে, স্বাধীনতাকামী বলতে হবে, হিজবুল্লাহ। মনে থাকে তো না, বিসিএসে আসছিল গত বিসিএসে, যে লেবাননের যেটা সংগঠন আছে বুঝা গেছে, যোদ্ধা সংগঠন, সেটার নাম হচ্ছে হিজবুল্লাহ। তোমাদেরও আসতে পারে হিজবুল্লাহ। এখন দেখো এই সেই লেবাননের এই ফিনিশীয়দের অবদান হচ্ছে, এরা ভাই ওখানে জমি ছিল অনুর্বর, অনুর্বর থাকার জন্য কৃষি কাজ করতে পারতো না। এখন তো তাদের খাইতে হবে, বাঁচতে হবে, তো তাই তারা কি করলো, ওই যে ভূমধ্যসাগর কাছে জাহাজ, জাহাজ গাছ কেটে কেটে জাহাজ করে এখন ওই এই নাবিক এবং জাহাজ নির্মাণ করে ব্যবসা বাণিজ্য শুরু করলো। এক দেশের মনে করো পণ্য অন্য দেশে নেওয়া যায়, অন্য দেশ থেকে খাবার আমদানি করে, এগুলা কাজ করতো তারা ফিনিশীয়। এখন তো তাদের নাবিক হতে হলে তো আগে কোনো কিছু ছিল না, তারা কোন দিকে যাচ্ছে এটা তো জানতে হবে। এই জন্য তারা তারা দেখে দেখে বিভিন্ন দেশে যাতায়াত করতে। এই জন্য তারা এই যে ধ্রুবতারা, এই ধ্রুবতারা দেখে দেখে তারা কি করতো বলতো, জাহাজ পরিচালনা করতো যে এখন আমরা কোন দিকে যাইতাম, মানে কোন দিকে যাব। এই জন্য এই অনেকে এই ধ্রুবতারাকে ফিনিশীয় তারা বলে, কারণ ফিনিশীয়রা প্রথম এরা ছিল হচ্ছে নাবিক। এবং রাতের বেলা তো সমুদ্র পুরাই অন্ধকার, কিছু দেখার আছে কোন দিক কি আছে দেখা যায় আকাশের তারা ছাড়া। এই ধ্রুবতারা দেখে দেখে, কারণ ধ্রুবতারা দেখো সন্ধ্যার আকাশে একবারে জল জল করে জ্বলে বড়। ধ্রুবতারা মানে কোন গ্রহ বলো তো তোমরা কেউ? এই কেউ পারবা? হ্যাঁ হ্যাঁ, শুক্র গ্রহ। এই যে পারিছে, ধন্যবাদ। এটা দেখে তারা হচ্ছে যাতায়াত করতো সমুদ্রে, এই জন্য ফিনিশীয় মনে রাখবা। তাহলে ধ্রুবতারা কোন মানে কাদের কাছে ফিনিশীয় তারা নামে পরিচিত? অনেকের কাছে। এখন অনেকে বলে ফিনিশীয় তারা, এটা আমরা বলি ধ্রুবতারা। এই জন্য ধ্রুবতারা কেন? এরা ছিল নাবিক। ওই যে জায়গায় বসবাস করতো সেই জায়গায় ছিল অনুর্বর, ফসল হতো না, খুব কম হতো, ওটা দেখায় বাঁচবে না তারা। এই জন্য তারা হচ্ছে নাবিক এবং জাহাজ নির্মাণ করে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করত। এবং এদের আরেকটা ইয়ে হচ্ছে, এরা বর্ণমালা আবিষ্কার করে। এই যে বর্ণমালা ফিনিশীয়, এটা একটু পড়ে নেবা। এরপরে আসি পারস্য সভ্যতা। পারস্য মানে কি বলেছিলাম বলো তো? বর্তমান ইরানের প্রাচীন নাম কি? পারস্য। পারস্য কি বলতো? বর্তমান ইরান, ইরানের প্রাচীন নাম হচ্ছে পারস্য।
এই পারস্য সভ্যতা প্রথম একত্ববাদ এই এলাকায় একত্ববাদ চালু করে জরাষ্ট্র। এই জরাষ্ট্র ধর্মকে এখন কি নামে ডাকা হয় জানো? পার্সি ধর্ম। এই পার্সি ধর্মতে হচ্ছে এর চিলে ঘর আছে, এখন চিল ঘর। এরা মাটি দিত না মানুষ মারা গেলে, এই চিল ঘরে রেখে আসতো এরকম চারিদিকে ঘেরা, এবং যেখানে জনমানব নাই সেই রকম একটা ঘরে রাখা আসতো যাতে গন্ধ না লাগতে। এবার রাখা আসলে চিলেরা ঠোকায় ঠোকায় মাংস সব খায় নিত। এভাবে তারা মৃতদেহ সংস্কার করতো। সিলঘর ছিল এদের, সিলঘর। মাটি দিত না, বুঝতে পারছো? এটা এখনো কলকাতায় আছে, তোমরা একটু সার্চ দিলে দেখতে পাবা। মানে এরা যখন এখানে আসছিল আমাদের এই এলাকার মধ্যে, কলকাতাতে আছে। এই জরাষ্ট্র ধর্মবলীরা এদের সিলঘর ছিল, এই সিলঘরের মাধ্যমে তারা ইয়া করতো আর কি, এই তোমরা হচ্ছে সমাধি করতো। ওই ঘরে রেখে আসতো, সিলেরা মাংস শুকুন ঠোকায় খাইতো। এটাই তাদের ইয়ে ছিল। এবং এরা প্রথম কিন্তু এক ঈশ্বরবাদ চালু করে। এই জরাষ্ট্র নামে একটা লোক ছিল, তার দ্বারা এই ধর্ম প্রবর্তন হয়, তাকে বলা হয় জরাষ্ট্রবাদ। আধুনিক এর নাম দেওয়া হয়েছে পার্সি ধর্ম। পার্সি, অনেকে দেখবা পার্সি ধর্ম বলে। এই যে প্রাণ কোম্পানি নাই, প্রাণ কোম্পানি, হ্যাঁ ভাই, এই এরা এই এর পরিবার কিন্তু এই পার্সি ধর্ম, এই যে পার্সি ধর্ম, এই প্রাণ কোম্পানির লোকের যে মালিক। কিন্তু এই যে 330 খ্রিস্টপূর্ব গ্রিক বিল আলেকজান্ডার এই পার্সি ধর্ম দখল করে নাই, মনে আছে? সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো, প্লেটোর ছাত্র অ্যারিস্টটল, অ্যারিস্টটলের ছাত্র হচ্ছে আলেকজান্ডার। আলেকজান্ডার। আলেকজান্ডারের বাবার নাম ছিল কিন্তু ফিলিপস, সে রাজা ছিল, মেসোডোনিয়ার রাজা ছিল, গ্রিকের। রাজার পুত্র রাজা হয়। যখন এই রাজার ছেলে ছিল, একে পড়াতে হচ্ছে, এই আলেকজান্ডারকে পড়াতে হচ্ছে অ্যারিস্টটল, আর শিক্ষক ছিল। এই জন্য এই যে গ্রিকের আলেকজান্ডার বিভিন্ন দেশ জয় করে মূল্যবান জিনিস নিয়ে যে উপহার দিত অ্যারিস্টটলকে। টিচারকে খুব ভালোবাসতো। আগে টিচারের খুব দাম ছিল, টিচারই জাতির ইয়ে। যে জাতি যত টিচারের মূল্যায়ন করে বা শিক্ষকের মূল্যায়ন করে, সে জাতি তত উন্নত। বাংলাদেশে টিচারের কোনো দাম নাই, এরা হচ্ছে নিরীহ। ধরো হাই স্কুলের টিচারে তুমি যে বা এগুলাতে, মানে দুঃখের বিষয় এরা বাংলাদেশের জন্যে, ছাত্ররা মারে ধরে, এরা সবচেয়ে এতিম, এর কোনো প্রভাবও নাই, কিছু নাই। মানুষ এদেরকে কোনো মূল্যায়নই করে না বাংলাদেশে। এখন এই অবস্থা আরো প্রকট ধারণ করেছে। সামনে যা সিগারেট খাই, বিড়ি খাই, প্রেম করে, স্যার সমস্যা নাই। তোমাদের যখন তোমার তোমার সাউন্ড কি করি? তোমার এই আর কি, যে জাতি তত উন্নত, যে জাতি জ্ঞানে তত উন্নত। জ্ঞানে উন্নত হতে হলে অবশ্যই যে জাতির টিচার যত ভালো এবং সম্মান করে, যখন সম্মান পাবে তখন কি করবে, সবার স্বপ্ন দেখবে যে আমি ভালোভাবে পড়ালেখা করে টিচার হব, জাতিকে পথ প্রদর্শন দেখাবো। দেখছো তারা কত ইয়ে ছিল। এক টিচার ছিল কি ছিল, অ্যারিস্টটল, বিখ্যাত দার্শনিক। তাহলে তার ছাত্র তো এরকম হবেই, কারণ তার যে নলেজ থাকবে অন্য কারো তো থাকবে না। সে বিশ্ব দখল করবে, বিশ্বের বিভিন্ন দেশ দখল করবে না, তোমরা করবা, আমরা করব। এবার আসি হিব্রু ধর্ম, ইহুদি ধর্ম। ইহুদি ধর্ম তো জানো বর্তমান প্যালেস্টাইনকে মারতেছে। হ্যাঁ ভাই, এই ইহুদি ধর্মই হচ্ছে মনে করো যেখান থেকে উদ্ভব, সেটা হচ্ছে হিব্রু সভ্যতা। ইহুদি ধর্ম কিন্তু বিকৃতি করে ফেলেছে এখন। মুসা আলাইসাল্লাম এর মাধ্যমে এই ধর্ম প্রকাশ হয়। মুসা আলাইসাল্লাম কি ছিল বলতো? তাওরাত। এই তাওরাত লেখা হয় হিব্রু ভাষায়। তাওরাত লেখা হয় কোন ভাষায়? হিব্রু ভাষায়। ওরা বিকৃতি করে ফেলে দেয়। মুসা আলাইসাল্লামকে কত তার হেনস্থা করে প্রচুর পরিমাণ। এই সবচেয়ে যত নবী রাসূল আসছে, এই মুসা আলাইসাল্লামের কাউম নিয়ে সবচেয়ে বেশি মনে করো ভোগান্তি ভোগা লাগছে। খালি নাফরমানি করে আর খালি গজব আসে, ঠিক আছে? এই হিব্রু সভ্যতা। এখন বলো তো ভাই, হিব্রু সভ্যতা কোথায় থেকে গড়ে উঠেছে? আধুনিক কোথায়? ইহুদিরা কোথায় আছে বলে? ইসরায়েল নাম দিছে না ওরা, বনে ইসরায়েল। ওনার নাম ছিল প্যালেস্টাইন বা জেরুজালেম। এই ধরো রাজশাহী জেলা, মনে করো রাজশাহী জেলার নাম হচ্ছে রাজশাহী। এখন মোহনপুর রাজশাহী জেলার অংশ না? তেমনি প্যালেস্টাইন একটা বড় জায়গার নাম, মনে করো পুরো একটা জায়গার নাম হচ্ছে প্যালেস্টাইন। প্যালেস্টাইনের মধ্যে জেরুজালেম হচ্ছে পবিত্র শহর, মানে পবিত্র একটা স্থানের নাম। প্যালেস্টাইন হচ্ছে একটা বড় জায়গার নাম। মনে করো রাজশাহী বিভাগ প্যালেস্টাইন, একটা কথার কথা। আর রাজশাহী জেলা মনে করো জেরুজালেম এর অংশ।
এই জন্য অপশানে যদি প্যালেস্টাইন এবং জেরুজালেম থাকে, পবিত্র নগরী কাকে বলা হয়? অ্যান্সার কি হবে বলো তো? এক্সাক্ট যেটা সেটা হবে কি? জেরুজালেম। আর যদি জেরুজালেম না থাকে তখন প্যালেস্টাইন দিবা। আর দুটো যদি একসঙ্গে থাকে তাহলে কি দিবা বলো? জেরুজালেম। জেরুজালেম দেবা, মনে থাকে জানো। এই না হলে বিভ্রান্তিত পড়ে যাবা যে ভাই, তখন তোমার মনে হতে পারে পরীক্ষায় যে দুটোই তো রাইট, প্যালেস্টাইনে পড়েছি জেরুজালেমে পড়েছি, এখন কোনটা দিব? আর একটা মারে দিয়ে চলে আসলে, এরকম প্রশ্ন কিন্তু আসছে বিগত সালে। তাহলে কি দিবা? জেরুজালেম। এই হিব্রু জাতি দেখো, হিব্রু হচ্ছে সোমাটিক ভাষা। সোমাটিক ভাষা কোনগুলো একটু বলি, যে ভাষাগুলো ডান দিক থেকে বাম দিকে লাগা হয়, আরবি সোমাটিক ভাষা। আর আমরা বাংলাদেশ ভারতবর্ষে এগুলো ব্রাহ্মী লিপি, বাম দিক থেকে ডানে লেখা হয়, বুঝিছো? হ্যাঁ সোমাটিক ভাষা কোন দিক থেকে লেখা হয়? ডান দিক থেকে, কোন বামে। তো এই ভাষায় যারা লোকেরা হিব্রু নামে পরিচিত। হিব্রুদের আদি নিবাস ছিল কি? আরব মরুভূমিতে। এই যে আরবে ছিল কিন্তু, এখান থেকে বর্তমান ইসরায়েলের অধিবাসীদের হিব্রু বলা হয়, এটা ভালো করে জানো। তো হিব্রুদের নবী কে কে ছিল দেখো, এই যে মুসা আলাই সালাম, হজরত দাউদ আলাই সালাম, সুলাইমান আলাই সালাম। এখন যেটা আমাদের মসজিদে কি আছে বলো তো? কোনটা নিয়ে যুদ্ধ হচ্ছে বলো? মুসলমানের তৃতীয় পবিত্র স্থান কি? জেরুজালেম। জেরুজালেম মসজিদ, তাই না? আর আরেকটা নাম কি আছে বলো তো? ওই মসজিদের নাম মসজিদুল আকসা। আচ্ছা। এটাই কিন্তু মুসলিম ধর্মের প্রথম কিবলা ছিল। পরে তো ঘুরে দেওয়া হয় মক্কার দিকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন, যাতে আল্লাহটা ঘুরে দেয়। এখন মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে মক্কা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মদিনা, 3 নম্বর হচ্ছে এই কি বলতো, মসজিদুল আকসা। মেরাজ কোথায় থেকে হয় জানো? কোন জায়গায় থেকে? এই যে উদ্যাকাশে ভ্রমণ করে, ওই আল আকসা থেকে, ওখান থেকেই। এই জন্য ওটা হচ্ছে পবিত্র ভূমি। 3 ধর্মের পবিত্র স্থান কিন্তু এটা। কেন 3 ধর্মের? এই যে জেরুজালেমের মধ্যে, এই জায়গার মধ্যে 3টা আছে। খ্রিস্টানদের এখানে আছে বেতেলহাম। বেতেলহাম মানে কোন নবী জানো? ঈসা নবী। ঈসা নবী যাকে তুলে নেওয়া হয়েছে। আর আর এই কে রে ভাই, এই স্পিকার বন্ধ করো। কে? ঝগড়া লেগে গেল। কে জানি, হয় জানি না। মানুষ আমার এটা কিছু বলে। এখন দেখো কথা শোনো। এই মুসা আলাইহিস সালাম কিন্তু আগে আসছে। মুসা আলাইহিস সালামের পরে কি আসছে বলো তো? দাউদ আলাইহিস সালাম। তাওরাতের পর জবুর, জবুরের পর ইনজিল শরীফ। ইনজিল মানে হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম, এই যে এই বেথেলহামে জন্মগ্রহণ করেন, যেটা আমরা খ্রিস্ট বলি না, ওটা ঈসা আলাইহিস সালাম। বিকৃতি করে দেওয়া হয়, তুলে নেওয়া হয়, এখন আসমানে অবস্থান করতেছে। ও ছিল বেথেলহামে জন্মগ্রহণ করেন ঈসা আলাইহিস সালাম। আর এই মুসা আলাইহিস সালামের যেটা পবিত্র স্থান, এটা তো জানো ওয়েস্টার্ন ওয়াল। আর মুসলিমদের কি বলতো? মসজিদুল আকসা। এই 3টা প্রায় পাশাপাশি অবস্থিত। এই জন্য এই 3 ধর্মের পবিত্র স্থানকে বলা হয় যে জেরুজালেম, মনে থাকে জানো। এবার আসি সৈনিক সভ্যতায়, যে মনে রাখবা দার্শনিক কনফুসিয়াস, এটা হচ্ছে সৈনিক দার্শনিকের মধ্যে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক, ঠিক আছে? এই এর সম্পর্কে একটা উক্তি আছে, এ যখন ছোট তখন একে ছায়া দিত, মনে করো ঈগল পাখি আসে, আর কে আসে জানি দুধ খাওয়াতো একে, হরিণ না গরু জানি আসে, এরকমও তাদের মধ্যে প্রচলন আছে আর কি। তো সৈনিক সভ্যতা গড়ে উঠেছে হোয়াংহো নদী। ওই যে বলেছিলাম হলুদ নদী বা পিত নদী, এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নদী। এর চীনের দুঃখ বলা হয় এই হোয়াংহো নদী, কারণ এটা পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে। যখন বৃষ্টি হতো পানি ফুলে ফেপে উঠতো, সব কিছু ভাষায় নিয়ে চলে যেত। তারপরে এই নদীর উপর কেন্দ্র করে গড়ে উঠেছে কেন? ওই নদীতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়, ওখান থেকে জীবিকার উৎস হয়। এই জন্য সব মানুষ ওই বসতি স্থাপন করেছে, যাতায়াতের উৎস ছিল নদী। এই জন্য হোয়াংহো নদীর তীরে মারা যাওয়ার পরে বসবাস করত। কিন্তু যখন বন্যা হতো তখন এই হোয়াংহো নদী সব ভাষায় নিয়ে চলে যেত, মানুষ মারা যেত হাজার হাজার। এই জন্য চীনের দুঃখ হোয়াংহো নদী। আর এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নদী। আর ইয়াংশি কিয়াং হচ্ছে বৃহত্তম নদী এশিয়ার, পরিচিত। এই সানজু একটু পড়তে হবে ভাই, এটা জানো? এটা এমন একটা বই সামর বিদ্যার উপর লেখা। এখনো প্রত্যেক দেশের সেনাবাহিনীকে এই বই পড়ানো হয়, অফিসার যারা হয় তাদের কিভাবে যুদ্ধ করবে, সেই সানজু লেগে গেছে।
দ্য আর্ট অফ দ্য ওয়ার এই বই এখনো পড়ানো হয়। যুদ্ধের রণকৌশল প্রত্যেক দেশের সেনাবাহিনীর অফিসার যারা আছে তাদেরকে পড়ানো হয়। যেমন একটা বলি, এই বই লেখা ছিল যারা উঁচু স্থান থেকে আক্রমণ করবে আর যারা নিচু স্থানের দিকে থাকবে, উঁচু স্থান থেকে যারা আক্রমণ করবে তারা জয়লাভ করবে, আর নিচু স্থান থেকে যারা যুদ্ধ করবে তারা পরাজয় হওয়ার সম্ভাবনা বেশি। এখনও এটা কাজে লাগানো হয়। যাদের বিমান বাহিনী এখন বেশি শক্তিশালী উঁচু স্থান তারাই শক্তিশালী, যারা বিমান বাহিনী কম শক্তিশালী তারা কম শক্তিশালী দেশ। দেখছো কোন সালে বলে গেছে, সে সময় তো আর জাহাজ ছিল না, তারপরে উঁচু স্থান খালি বলে যাওয়া হয়েছে। এই জন্য রণকৌশল পড়ানো হয়, এটা বিশেষ একবার আসছে কিন্তু। তাহলে বলো তো দ্য আর্ট অফ দ্য ওয়ার কে লেখে? সানজু, চীনা দার্শনিক, এখনো পড়ানো হয় এটা। দ্য আর্ট অফ দ্য ওয়ার বিশেষে আসছিল, দ্য আর্ট অফ দ্য ওয়ার কে লিখেছে? সানজু। চীনের প্রাচীর চাঁদ থেকে দেখা যায় এতই বড় স্পষ্টভাবে যে চীনের প্রাচীর। এই মঙ্গলেরা ছিল দুর্দর্শ এবং বর্বর, এরা এই যে এপারে বাস করতে পারেছিল শ্রীন। এই খালি কিছুদিন পর পর এসে এরা সব লুটপাট করে নিয়ে চলে যেত, মানুষকে মেরে চলে যেত। মানে ঘোড়া চালাতে পারদর্শী এবং তীর চালাতে পারদর্শী মঙ্গলের সৈন্যরা বর্বর। এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চীনের উত্তরে এই বিশাল প্রাচীর স্থাপন করে হচ্ছে সেই সময়ের মিং সাম্রাজ্য যারা ছিল, মিং রাজবংশ, তারা এই মঙ্গলদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আর এই যে রুমগুলো দেখতেছে, এই যে উপরে একটি সিঁড়ি আছে, এগুলোকে সৈন্য মোতায়েন করা থাকতো যাতে উপর থেকে নিচে তীর ছুটতে পারে। বুঝতে পারছো? এখন যেটা তোমরা পড়বা চীনের প্রাচীর কত কিলোমিটার দৈর্ঘ্য, 21,000, দেখো 21,000 কত, 196 কিলোমিটার। ভাবতে পারো 21,196 মানে কি? এর থেকে ঢাকার দূরত্ব 270 কিলোমিটার সেই সময়ের। তাহলে দ্য আর্ট অফ দ্য ওয়ার কে লিখছে ভাই বলো তো? সানজু। ঠিক আছে। গ্রিক সভ্যতা, গ্রিক সভ্যতার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, এদিকে দেখো আমি বলি, গ্রিকটা ছিল আগে নগর রাষ্ট্র। এবার হচ্ছে নগর রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল দুইটা, একটা ছিল স্পার্টা আর একটা ছিল অ্যাথেন্স। এই স্পার্টা ছিল সামরিক রাষ্ট্র, সামরিক বলতে সামরিক রাষ্ট্র, খালি যুদ্ধ করে। আর অ্যাথেন্স ছিল গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে কি হয় ভোটের মাধ্যমে নির্বাচন হয়, সুশৃঙ্খল রাষ্ট্র ছিল। আর স্পার্টারা খালি কাজ হচ্ছে যুদ্ধ করা। দুইটা একে অপরের শত্রু ছিল। একসময় যুদ্ধ হয়, অ্যাথেন্সকে স্পার্টারা হারিয়ে দেয়, অ্যাথেন্স ছেড়ে যায়, অ্যাথেন্স নগরীর পতন হয়। এইভাবে আস্তে আস্তে এদের নগরীর হচ্ছে উদ্ভব হয়, একে একে ছোট ছোট নগর রাষ্ট্র একে একে সব সমন্বিতভাবে বড় হতে থাকে। তাহলে কার কার যুদ্ধ হয়? স্পার্টার কার? অ্যাথেন্সের। স্পার্টা বললাম কি সামরিক রাষ্ট্র, মানে আর্মি দ্বারা পরিচালিত, এরা খালি যুদ্ধ করে। আর এটা অ্যাথেন্স মানে আধুনিক রাষ্ট্রের মতন, গণতান্ত্রিক ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করে, এগুলা করে। কিন্তু এদের মধ্যে এরা ছিল শত্রু একে অপরের পাশাপাশি। তো এই দুইটার মধ্যে যুদ্ধ হয়, স্পার্টারা জয়লাভ করে, অ্যাথেন্স ছেড়ে যায়। এই নিয়ে আস্তে আস্তে রাজ্য বড় হতে, একত্রিত হতে হতে একটা সাম্রাজ্যের সৃষ্টি হয়, সেটা হচ্ছে গ্রিক সভ্যতা। এগুলো পড়ে নেবে, এগুলাই লেখা আছে দেখবা। তাহলে ভৌগোলিক অবস্থান, এই এদের সভ্যতার এত কেন আমরা পড়তেছি ভাই? এখানে বড় বড় দার্শনিকের উদ্ভব হয়, থেলিস, তারপরে হচ্ছে তোমার সক্রেটিস, তারপরে আছে প্লেটো, তারপরে আছে হচ্ছে কি বলো অ্যারিস্টটল, এরকম অনেক আর কি। দেখো দেখো এবার আমরা আসি হচ্ছে সভ্যতা। এই যে এটা পড়লাম, প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে ওঠে ভূমধ্য সাগরকে কেন্দ্র করে। এই দেখবা গ্রিক রাষ্ট্র কিন্তু নিচে হচ্ছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর আমি কি বলেছিলাম, কেন এর নাম ভূমধ্য সাগর বা মেডিটেরিয়ান সি, আর চারপাশে ভূমি দ্বারা আবদ্ধ। এই ভূমধ্য সাগরের সাথে আটলান্টিক মহাসাগরের সংযুক্ত করে কি দ্বারা বলতো? জিব্রাল্টার প্রণালী দ্বারা, জিব্রাল্টার প্রণালী। আর কোন মহাদেশকে জিব্রাল্টার প্রণালী আলাদা করে? ইউরোপ এবং আফ্রিকা। আর দেশ বললে স্পেন আর মরক্কো। আর কোন দুইটি সাগরকে একত্রিত করে? এদিকে আটলান্টিক মহাসাগর, এদিক ভূমধ্য মহাসাগর, ভূমধ্য সাগরের মহাসাগর না, জিব্রাল্টার প্রণালী দ্বারা একত্রিত করা হয়। এখন দেখো এই যে গ্রিক, এই ভৌগোলিক এবং সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার দুইটি সংস্কৃতির নাম জড়িত আছে, একটা হচ্ছে হেলেনিক আর একটা হচ্ছে হেলেনিস্টিক। এটা একটু পড়ে নিবা তোমরা।
গ্রিসের দেখো প্রধান শহর অ্যাথেন্স থেকে শুরু হয়ে যে সংস্কৃতি গড়ে উঠেছিল, কারণ আমি বলেছিলাম অ্যাথেন্স এরা ছিল সভ্য, সেই সময় নগর রাষ্ট্র হলেও এখানে ছিল গণতান্ত্রিক, সবার মত প্রকাশের অধিকার ছিল। আর পাশেই ছিল কারা বলো? স্পার্টা। স্পার্টা ছিল সামরিক, ওখানে মত প্রকাশের কোনো স্বাধীনতা নাই। সামরিক। বুঝেছে? কিন্তু এই দুইটার মধ্যে যুদ্ধ হয়ে দুর্ভাগ্যবশত অ্যাথেন্স ছেড়ে যায়, পতন ঘটে। এইভাবে একত্রিত হতে শুরু করে, আর তারপরে আস্তে আস্তে সমস্ত সভ্যতা, এই যে আলেকজান্ডার দ্য গ্রেট একত্রিত করে বিভিন্ন দেশে ওরা যুদ্ধ করে, এভাবে একসঙ্গে সভ্যতা গড়ে ওঠে। এই কার রে ভাই কক শুরু হলো, কে কে আসো লাইনে একটু দেখি শোনা যায় কিনা। এই আমাদের আসো হচ্ছে 2, 4, 6, এই আবার চলে গেল কে? তাস্কিরা শোনা যায় ভাই? ক্লিয়ার? তাস্কিরা শুনতে পাচ্ছ? ইকবাল শুনতে পাচ্ছ ভাই? জি ভাই। আচ্ছা বুঝলাম। মুজাফফর আছো, সজীব শোনা যায় তো? এই তোমরা যেটা করবা ভাই, একটু মনে করবা গ্রিকরা বহু দেবতায় বিশ্বাসী ছিল। এই জন্য তোমরা যখন ইংলিশ সাহিত্য যখন পড়বা বা বিভিন্ন মিথ যখন পড়বা, মিথ মানে জানো কি? অলৌকিক কাহিনী, আগের যুগের যেগুলো আছে, কি মিস্টেরিয়াস যেটা পড়ো না, ঐতিহাসিক আগের যে কাহিনীগুলা, সেগুলো হচ্ছে মিথ। এই মিথে এখন দেখো বিভিন্ন দেবতা, সেটা পড়তে হবে কে কার দেবতা। জিউস হচ্ছে দেবতাদের রাজা, হেরা হচ্ছে বিবাহ বন্ধনের, এরিক হচ্ছে যুদ্ধ দেবতা, কারণ গ্রিকরা বহু দেবতায় বিশ্বাসী ছিল। এই আফ্রিদিতি প্রায় আসে, ভালোবাসা, রোমাঞ্চ এবং সৌন্দর্যের দেবী। এরিকের স্ত্রী আফ্রিদিত, আফ্রিদিতি আর কি। এভাবে তোমরা এগুলো পড়ে নেবা, যুদ্ধের দেবতাকে ছিল ওদের, একটু পড়তে হবে ভাই। এখান থেকে দেখলাম যে বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়েছে। ভাই আপনার কথা 2বার করে শোনা যাচ্ছে। কেন 2বার করে শোনা যায়? না ভাই ঠিকই তো আছে। তাহলে তোমার ওখানে মনে হয় প্রবলেম হয়েছে নাকি? না ক্লিয়ার আছে ভাই। ও তাহলে এখানে থেকে পড়তে হবে ভাই। আমি আবার বলতেছি, সেদিন দেখলাম ওই যে তোমাদের ব্যাখ্যার মধ্যে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু একটা প্রশ্ন হয়েছে, তার অর্থ হচ্ছে এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, কারণ সিলেবাসে আছে, যেহেতু এই জায়গায় একবার ফোকাস করছে, কারণ তারা দেখে বিগত সালে প্রশ্নগুলো আসলে কোত্থেকে আসছে। তেমনি তোমরা একটা পড়বা, মেন মানে হচ্ছে যে জিউস দেবতার রাজা, আফ্রিদিতি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, কারণ ইংলিশ সাহিত্য এটা আছে তো, ভালোবাসা, রোমাঞ্চ এবং সৌন্দর্যের দেবী। এই অ্যাপোলোটা পড়বা, বুঝা গেছে? অ্যাপোলো হচ্ছে সূর্য, আলো, চিকিৎসাবিদ্যা এবং সঙ্গীতের দেবতা। সূর্যের দেবতাকে বলা হয় অ্যাপোলো, এটাই আসে। গ্রিকরা সূর্যের, হ্যাঁ, গ্রিকরা বহু দেবতায় বিশ্বাসী ছিল। আমরা যেমন এক আল্লাহকে বিশ্বাস করি না, তারা ছিল বিভিন্ন দেবতাকে বিশ্বাস করত, দেবদেবীকে। বিভিন্ন জনের কাজ বিভিন্ন ছিল। দেবতাদের রাজা ছিল জিউস। আর যদি বলি বিবাহ বন্ধন অটুট রাখার দেবতাকে, তাহলে হবে ওরা বিশ্বাস করতো হেরা, ই চাইলেই তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকবা, ই যখন চাবে না তখন তোমার বন্ধনটা ভাঙা যাবে। জিউসের স্ত্রী। এখন ওরা যদি বিশ্বাস করতো যুদ্ধের দেবতা হচ্ছে এরিক, এ যদি কারো পক্ষ থাকতো যুদ্ধে জয়লাভ হতো, আর না হলে হেরে যেত। এরা বিশ্বাস করতো আর কি, এগুলো দেবতা ওদের। এবং কোন দেবতার কি কাজ এপারে দেওয়া আছে, বুঝতে পারছো? এই অ্যাপোলো একটা দেবতা ছিল। এই অ্যাপোলো দেবতার কি ছিল বলতো? এই সূর্যের দেবতা, সূর্য নিয়ন্ত্রণ করতে ওর ধারণা ছিল আর কি, বুঝতে পারছো? এগুলো মনে করতে হবে কি কার দেবতা, বুঝা গেছে? কৃষির দেবতাকে, ব্যবসার কে, এগুলো একটু মনে করবা। এখন দেখো তো, এই কার এরকম করছে গো, কক কক করতেছে, বন্ধ করো। তাই একটু দেখো, হ্যাঁ, হাস চলে আসবে তো আমার কাছে থাকলে, বলবে যে কি ব্যাপার, আমার সঙ্গী কোথায় থেকে ডাকতেছে, মনে করো গান বলতে বলতে চলে আসবে, আমার প্রাণের ময়ূরী আইরে, তোমার ময়ূর ডাকে রে, হয়ে গেল অবস্থা। এই টয় নগরী দেখো ভাই, টয় নগরী এই আগে তো অ্যাক্টিভ ছিল গো খুব। এদের কি হয়েছে বলো তো? আমাদের রিয়া আর এই যে কি
এই আমি তো আছি। কই এই ভাই দিয়ে আসলো লাগাতে এই তামান্নার আবার কি হয়েছে? জানি না সোয়ান আসছে নি কাল থেকে আজকে আসেনি আমাদের এই যে কি, কামরুল না না আমাদের ছাত্রী, ভুলে গেলাম রে, ওর নাম খালি ভুলে যায়। সময় আর কি, আর একটা ভালো নাম কি, কি গো? শিমু 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 শিমুকে দেখছে না, ও বাসায় না ভাই সময় ছিল তো। ও যাই হোক, এই টয় নগরের কাহিনী জানো ভাই? কে জয়লাভ করেছিল বলো তো ওই যে গ্রিসের মধ্যে, অ্যাথেন্স আর স্পার্টার মধ্যে? স্পার্টা। এই স্পার্টা নগরীর সাথে, স্পার্টা ছিল গ্রিসের নগরী, খালি যুদ্ধ করত। আর এই ট্রয় ছিল তুরস্কের একটা নগরী। কোন নগরী? তুরস্কের। স্পার্টার সাথে এই টয় নগরীর যুদ্ধ হয়েছিল মিয়ানে, হেলেন নামক এক মিয়ানে। সভ্যতায় এই টয় নগরী ধ্বংস হয়ে গেছে একটা মেয়ের জন্য, ভাবতে পারো কতটা ভয়ানক। কি অবস্থা তাহলে বলো। তাহলে এই সেই টয় নগরী এখন আছে তুরস্কের মধ্যে। এটা এই টয় নগরীর সাথে সেই সময় স্পার্টার যুদ্ধ হয়েছিল। যুদ্ধে প্রথমে ট্রয় জয় লাভ করেছিল, কিন্তু এরা ওই যে ট্রোজান হর্স নামে একটা ঘোড়া, মানে যখন হেরে যায় একটা ঘোড়ার মধ্যে ভালো ভালো সৈনিক রেখে আসে, তারা আবার ওই যুদ্ধে জয় লাভ করে এই ট্রয় নগরীর, এরা আবার এই ঘোড়া নিয়ে এসে ঘুমায় যায় রাতের বেলা। তখন এর পেট থেকে ভালো ভালো সৈনিক বের করে অতর্কিত আক্রমণ করে মেন গেট খুলে দেয়, দিয়ে এরা সলচাতরি করে জিতে আর কি। নাহলে ট্রয় মানে জিতছিল আর কি যুদ্ধে। এই ট্রয় নগরীর, এই নগরের দেওয়ালগুলো ছিল খুবই উঁচু এবং উন্নত। ওই যে দ্য আর্ট অফ দ্য সানজু বলে গেছে, যারাই উঁচু জায়গায় থেকে থাকবে বা সুরক্ষিত থাকবে, মনে করো উঁচু জায়গায় থেকে আক্রমণ করবে, তারাই যুদ্ধে জয়লাভ করবে। তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই টয় নগরী ছিল উঁচু দেওয়াল বিশিষ্ট, এরাই যুদ্ধে জয়লাভ করেছিল। কিন্তু সল চাতুরিকরাই স্পার্টারা জয়লাভ করে পরে। তাহলে গ্রিকদের সবচেয়ে বড় অবদান ছিল দর্শন চর্চায়। মনে থাকবে যত বড় বড় দার্শনিক প্রায় সবগুলাই হচ্ছে গ্রিসের। এখন আমরা যে মনে রাখতে হবে যে এটা বারবার পড়াইছিলাম ভাই, সক্রেটিসের সেই সময় মতবাদ দিছিল, মানে সমাজের বিপক্ষে গেছিল। সে সায়েন্স থেকে এবং প্রকৃতি থেকে, যে ধর্মের বিপক্ষে, সেই সময় ধর্মের বিপক্ষে গেছিল মিথ্যা অভিযোগ দিয়ে। যে হেমলক নামক লতার একটা বিষাক্ত গাছ, ওর পাতার বিষ পান করে একে মেরে ফেলা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর ছাত্র ছিল প্লেটোর ছাত্র ছিল অ্যারিস্টটল। আমি যদি উল্টা ভাবে বলি, অ্যারিস্টটলের শিক্ষক ছিল প্লেটোর শিক্ষক ছিল সক্রেটিস। এই অ্যারিস্টটলের আবার ছাত্র ছিল হচ্ছে আলেকজান্ডার দি গ্রেট। বুঝেছে? একটু একটা মনে রাখবা। এখন তোমাদের জানতে হবে, দেখো ভাই আমি একটু বলি, তোমাদের ঝামেলা কোথায় বাঁধবে। এদিকে দেখো, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। কোনটা বেশি আসে একটু দেখাই ভাই। দেখো এই যে নো দাই সেলফ, এর কে বলিছে বলো তো? নিজেকে জানো, সক্রেটিসকে আবার কিন্তু বলা হয় ভাই, এদিকে দেখো, সব জ্ঞানীদের গুরু বলা হয় সক্রেটিসকে। যদিও সে দেখো, যারাই জ্ঞানী হবে আগের সমাজে তার বিপদ, শাসকরা ভয় করতো, জ্ঞানী হয়ে গেলে তো আমাদের আর রাজত্ব থাকবে না। তখন বিভিন্ন চলচতারে অংশগ্রহণ করতো যে কী করে আগে মৃত্যুদণ্ড দেওয়া যায় বা সমাজ থেকে চ্যুত করা যায়। তারই প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সক্রেটিস। সে কয়েকটা বিখ্যাত উক্তি বলেছে, নো দাই সেলফ, তুমি নিজেকেই জানো না, নিজেরই গুণ নাই, অন্যের মনে করো নিয়ে তুমি টানাটানি করো আর কি। আগে নিজেকে জানতে হবে যে তুমি কি জানো, তুমি কি পারো। আর একটা বিখ্যাত উক্তি দেয়, অ্যান আনএক্সামাইন্ড লাইফ ইজ নট অর্থ লিভিং, মানে যেই জীবনে কি নাই বলতো, কোনো পরীক্ষা নাই বা কোনো কষ্ট নাই, বুঝা গেছে? তুমি কোনো করে খাওয়ার ঘুমাও, তোমার লাইফে কোনো পরীক্ষা নাই, কোনো কষ্ট নাই, কোনো কাজ নাই তোমার, এরকম টাইপের। সেটা পৃথিবীতে বসবাসের অযোগ্য। বুঝতে পারছো? আর একটা আছে দেখো, ভার্সো ইজ নলেজ, সদ্গুণী জ্ঞান। ভাই ঝামেলা কোথায় বাদে একটু দেখাই দিই তোমাদের। এই যে দুইটার দিকে লক্ষ্য করে, একটা ভার্সো ইজ নলেজ আর একটা নলেজ ইজ ভার্সো। ভার্সো ইজ নলেজ আর একটা কি, নলেজ ইজ কি ভার্সো। উপরেরটা বলা হয়েছে সৎ গুণী হচ্ছে জ্ঞান, এটা বলেছে সক্রেটিস।
ভার্সু দ্বারা শুরু হলে সক্রেটিস, কিন্তু তার ছাত্র কে বলতো? প্লেটো বলিছে হচ্ছে নলেজ ইজ ভার্সু, উল্টাটা বলিছে। এখন যদি পরীক্ষায় আসে নলেজ ইজ ভার্সু, তুমি হাসতে হাসতে বসে চলে গেলে, আসলা, ওরে আল্লাহ, এটা তো আমার কমন, সেই কতদিন থেকে পড়তেছি, এটা ভুল যায়? কিন্তু দুটা কিন্তু ভাই কাছাকাছি, এটা ভুল করার সম্ভাবনা প্রায় 90%। সক্রেটিস যেটা বলেছে ভার্সু ইজ নলেজ, মানে ভার্সু দ্বারা শুরু হয়েছে, দুটার কথার মিনিং একই, তার ছাত্র খালি উল্টায় দিছে কথা, আগে নিয়ে এসছে নলেজ, পরে নিয়ে গেছে ভার্সু। এই জন্য মনে রাখবা, ঠিক আছে? তাহলে তার ছাত্র, এই দুটা যেন মনে থাকে ভাই, একটু ভালো করে গুরুত্ব দেবা। ভার্সু ইজ নলেজ, ভার্সু দ্বারা শুরু হয় যদি সৎ, মনে রাখবা সক্রেটিস সৎ। সক্রেটিস বানান কি? দন্তে স না? জি ভার্সুর বাংলা কি বলো তো? সৎ। সৎ। বুঝা গেছে? দন্তে স দ্বারা শুরু হলে সেটাই হচ্ছে মনে করো সক্রেটিস। আর নলেজ ইজ ভার্সু হলে এটা হবে প্লেটো। প্লেটোর বিখ্যাত গ্রন্থ দা রিপাবলিক, দা কি বলতো? রিপাবলিক। আর এই প্লেটো হচ্ছে একাডেমিয়া নামে একটা স্কুল প্রতিষ্ঠা করে, একাডেমিয়া। এখানেই পড়তে হচ্ছে কে আমাদের জানো? অ্যারিস্টটল এই একাডেমিয়াতে অধ্যয়ন করতো, এর ছাত্র ছিল। একটু পড়ে নিবা। এবার আসি, দেখো প্লেটোর ছাত্র অ্যারিস্টটল, এই একজন বড় দার্শনিক ছিল। দেখো, ম্যান ইজ দ্য সোশিয়াল অ্যান্ড পলিটিক্যাল বাই নেচার। বুঝা গেছে? মানুষ স্বভাবত একটা সামাজিক আর রাজনৈতিক প্রাণী। সমাজ না থাকলে সেই সময়, এখন তো এখনো কল্পনা করা যায় না, অবশ্যই রাষ্ট্র থাকতে হবে সমাজের রূপ। সামাজিক এবং রাজনৈতিক প্রাণী, এটা জন্মগতভাবেই। ম্যান উইথাউট সোসাইটি ইজ আইদার এ বিস্ট অর এ গড, মানে হচ্ছে যে ব্যক্তি সমাজে বসবাস করে না, হয় সে দেবতা না হয় সে পশু। এখানে কি সমাজে দেবতা বসবাস করে? বনের পশু কি বসবাস করে? না। তাই মানুষ যদি হতে হয়, অবশ্যই এখানে সমাজে বসবাস তোমাকে লাগবেই সমাজ, কারণ তোমার চিকিৎসা করবে কে? চিকিৎসকের কাছে যেতে হবে, মানুষ লাগবেই ভাই। তুমি খাবার খাবা, কৃষকেরা উৎপাদন করবে, তুমি একটা কর্মে থাকবা, ধরো তুমি টিচার হলে বা আদার্স হলে তুমি জ্ঞান দিবা, এরকম সমাজ লাগবেই। বর্তমান যুগে সমাজ আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, কারণ সমাজের সম্প্রসারিত রূপ রাষ্ট্রই করে দিচ্ছে, আগের যুগের কল্পনাই করা যেত না। সমাজ লাগবে। এই যে গ্রিক সাহিত্য, তা আমি বলেছিলাম পৃথিবীতে 4টা জাত মহাকাব্য আছে, একটা হচ্ছে ইলিয়াড, আর একটা হচ্ছে ওডিসি, আর ভারতবর্ষের দুটা রামায়ণ আর মহাভারত। এই 4টাই হচ্ছে জাত মহাকাব্য। অন্য অন্য মহাকাব্য এগুলোর কাহিনীর উপর ভিত্তি করে লেখা। এই লোকটা ছিল অন্ধ। অন্ধ কি ছিল? অন্ধ, অন্ধ। বুঝেছে? তো এই অন্ধ লোক, এ হচ্ছে, এর নাম ছিল কি জানো? হোমার। হোমার। তাহলে আমি যদি বলি ইলিয়াড এবং ওডিসি কে লিখছে? হোমার। হোমার। জাত মহাকাব্যের মধ্যে 4টা হচ্ছে গ্রিকের, আর 4টার মধ্যে 2টা গ্রিকের আর 2টা হচ্ছে ভারতীয় এই আমাদের ভারতবর্ষের আর কি। এখান থেকে তেমন কিছু আসে না, এখানে আসে ইতিহাসের জনককে। ইতিহাসের জনক মনে রাখবা হেরোডেটাস। হেরোডোটাস। হ্যাঁ, এগুলা একটু মনে রাখবা, এগুলা বাকিগুলো তোমরা পড়ে নিবা, এখান থেকে অত কিছু আর নাই। এরপরে আসি ইম্পর্টেন্ট জিনিস, এই কথাগুলো ভালো করে শুনবা, দেখবা মুখস্থ হয়ে গেছে। খালি একবার রিডিং দেবা, দেখবা মুখস্থ হয়ে গেছে। এরপরে আসি হচ্ছে এগুলা এমসিকিউ পড়বা। তাহলে দেখো ইতিহাসের জনককে, দেখছো কত বিশ্ববিদ্যালয় আসছে? একটু ভালো করে দেখো, ইতিহাসের জনক বা পিতাকে কি বলেই বললাম? হেরোডোটাস। হেরোডোটাস। হেরোডোটাস রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে, খুলনা বিশ্ববিদ্যালয় আসছে। তাহলে ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস, মনে রাখবা। এবার আসি হচ্ছে মধ্যযুগ, এটা অল্প কিছু একটু আছে। এই যে মিডিল এজ, রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য যে একটু বলি, এই রোমান সাম্রাজ্য হচ্ছে 2 ভাগে বিভক্ত ছিল। এই রোমান সাম্রাজ্য কোথায়? দেখো, ইতালির রাজধানীর নাম কি বলতো? রোম না? রোম। ওই রোম থেকেই হচ্ছে মনে করো ওরা রাজধানী আগেও ছিল, রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল। মাঝখানে রোমান সাম্রাজ্য 2 ভাগে বিভক্ত হয়। একটা থাকে পশ্চিম দিকে, এই পশ্চিম দিকে যেটা থাকে ইতালি, তারপরে তোমার হচ্ছে যে এই তোমাদের একটু ম্যাপ দেখাই, দেখো ম্যাপ দেখালে ভালো বুঝতে পারবা। এই যে ভূমধ্য সাগরের দিকে গেলাম, একটু দেখতে পাইছো? এই যে ইতালি, যে রোম, রোম হ্যাঁ, এই দেখা যাচ্ছে না? একটু বড় করবো আর একটু। একটু বড় করেন। এই যে এই যে এই যে রোম, রোম দেখতে পাইছো? এই রোমান সাম্রাজ্য আগে ছিল এই পুরাটাই।
এরপরে কি হয় রোমান সাম্রাজ্য জানো? এই দুই ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে পশ্চিম অঞ্চলীয় রোমান রোমান সাম্রাজ্য, এই এই থেকে এই পর্যন্ত এগুলা হয় পশ্চিম অঞ্চলীয় রোমান সাম্রাজ্য। এ কি করে এর পতন ঘটে কাদের কাছে? এই যে বর্বর জার্মানিরা খুব যুদ্ধ জাতি, যুদ্ধ করতো আগের মতন সব, মনে করো ইংরেজদের ওরা শাসন করেছে প্রায় 400 বছর। জার্মানরা, যে ইংরেজ আমাদের শাসন করে গেছে কত বছর, 200 বছর, ওর বাপ জার্মানি, বুঝতে পারছো? এই যে এই এলাকা যারা ছিল, এই এলাকা যে শাসন করত, এই এলাকা, হ্যাঁ ও কামরুল এসেছে। হ্যাঁ আর কে ঘুমায় থাকতে বলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, বুঝে গেছে? অযথা এই স্বাস্থ্য হানি করে লাভ নাই তো। কামরুল নায়ক মানুষ, রূপচর্চা করো, স্বাস্থ্যের যত্ন নাও। এইদিকে দেখছো এই যে রোমের, ইতালির রাজধানী রোম, এগুলাকে বলা হয় একসাথে, এগুলা শাসন করতো। ইতালিকে কি যেন স্যান্ডেল নাকি বলা হয় ইতালিকে। বুঝা গেছে? পরে আসতেছে, এদিকে দেখো, এগুলা হচ্ছে রোমান সাম্রাজ্য। এই পুরাটা রোমান সাম্রাজ্য ছিল, এই পুরাটা, এই যে পুরাটাই ভূমধ্য সাগর দেখছো না, এর চারিদিকে রোমান সাম্রাজ্য ছিল। তারপরে রোমান সাম্রাজ্য দুই ভাগে ভাগ হয়, একটা পশ্চিম আর এই যে পূর্ব দিকে, এই যে পূর্ব দিকে এর একটা ভাগ হয়। এর রাজধানী হয় ইস্তাম্বুল, আর আগে নাম ছিল কনস্টান্টিনোপল। বুঝা গেছে? কি বলতো, কনস্টান্টিনোপল, নোপাল আর কি, কনস্টান্টিনোপল। আর একটা নাম ছিল আর বাইজেন্টাইন, বাইজেন্টাইন। এই যে এটা ছিল একটা রাজধানী, দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই ভাগের কপালে দুঃখ নামে আসে, জার্মানরা যে এটা জার্মানি, জার্মানি এদের আক্রমণ করে হারায় দেয়, দখল করে ফেলে। তখন রোমান সাম্রাজ্যের এই পূর্ব অঞ্চলটা শুধু টিকা ছিল, এইদিকে এই অঞ্চলটা টিকা ছিল। আর রাজধানী ছিল হচ্ছে বর্তমানে ইস্তাম্বুল, নাম তুরস্কের মধ্যে আছে। আর আগের নাম ছিল কনস্টান্টিনোপল বা বাইজেন্টাইন, বাইজেন্টাইন। বুঝতে পারছো? এই ভূমধ্য সাগরে দেখো তো এরকম সরু, ওই যে চলে গেছে, তাই না? এটা হচ্ছে ইতালি। আর এই যে একটা দ্বীপ দেখতে পাচ্ছ ইতালির নিচে, এটা ইতালির দ্বীপ, সিসিলিয়ার নাম সিসিলি। তাহলে এখন দেখো রোমান সাম্রাজ্য, তাহলে রোমান সাম্রাজ্য কয় ভাগে ভাগ করা হয় ভাই বলো তো? দুই ভাগে। একটা ছিল পশ্চিম অঞ্চলের রোমান সাম্রাজ্য, আর একটা ছিল কি পূর্ব। কিন্তু পশ্চিম অঞ্চল জার্মানরা একবার কি করে ফেলে, বোঝা গেছে? দুর্ধর্ষ জাতি ছিল জার্মান, একবার শেষ করে ফেলে, টিকা থাকে শুধু পূর্ব অঞ্চলে। এই পূর্ব অঞ্চলের রাজধানীর নামই কনস্টান্টিনোপল, যার বর্তমান নাম কি ইস্তাম্বুল। অনেক সুন্দর শহর, তুরস্কের সবচেয়ে সমৃদ্ধ শহর এখনও কিন্তু ইস্তাম্বুল। আর এই রাজধানী কিন্তু আঙ্কারা। আঙ্কারা হলেও ইস্তাম্বুল হচ্ছে প্রচুর পর্যটক যায় এবং প্রচুর উন্নত, সবচেয়ে উন্নত জায়গা হচ্ছে এই কি বলতো ইস্তাম্বুল। আগে নাম ছিল কনস্টান্টিনোপল, বা আর একটা কি বললাম বলো, বাইজেন্টাইন। এই যে বাইজেন্টাইন সাম্রাজ্য বলা হয়, এটা টিকা ছিল সেই সময়। এই সময় পৃথিবীর দুইটা শক্তিশালী সাম্রাজ্য ছিল, একটা রোমান সাম্রাজ্য, এরপরে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের যুগে পৃথিবীর সবচেয়ে দুইটা শক্তিশালী সাম্রাজ্য ছিল। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম যখন আসে, এটা তো পড়াচ্ছি খ্রিস্টপূর্বে, বুঝা গেছে? এটা দেখো খ্রিস্টাব্দে, এটা পড়াচ্ছি হচ্ছে খ্রিস্টাব্দে 476 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে পড়াচ্ছি? মানে এটা খ্রিস্টপূর্বে আর নাই। আর মহানবী সাল্লাল্লাহু সাল্লাম জন্ম করে কত 570, আর কিছুদিন পরে জন্মগ্রহণ করবে। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের যুগে এই রোমান সাম্রাজ্য আর পার্সিয়ান সাম্রাজ্য, ইরান, এই পৃথিবীর দুটা পরাশক্তি ছিল। কয়টা পরাশক্তি ছিল? দুইটা। একটা হচ্ছে রোমান সাম্রাজ্য, আর একটা কি বলো, পার্সিয়ান সাম্রাজ্য বা ইরান, বর্তমানে কি ইরান। যে পার্সিয়ান সাম্রাজ্য ছিল আর মূর্তি পূজা করত, আর এই রোমান সাম্রাজ্য ছিল এক ঈশ্বরবাদে বিশ্বাসী, এই রোমান সাম্রাজ্য। এই জন্য মুসলিমরা ভালোবাসতো রোমান সাম্রাজ্যকে। আর পারস্য যারা মুশরিক ছিল, মুশরিক, তারা ভালোবাসতো ইরানকে, পারস্য। তো প্রথম যুদ্ধ বাঁধে এদের দুইটা, যুদ্ধ বাঁধে পারস্য সাম্রাজ্যের সাথে রোমান সাম্রাজ্যের যুদ্ধ বাঁধে, তুমুল যুদ্ধ। কারণ পৃথিবীর পরাশক্তি যেমন আমেরিকা, আর এখন যদি রাশিয়া যুদ্ধ বাঁধে, যা হবে আর কি। তো যুদ্ধে রোমানরা হেরে যায়। তখন এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা এই সে যারা আছে, তখন ইয়ারা ওই যারা মুক্ত পূজা লিখছিল, তারা খুব খুশি হয়, গান বাজনা শুরু করে মক্কাতে।
এদের দেখায় দেখায় বলে এই তোরে ইয়া হেরে গেছে, রোমানরা হেরে গেছে। তারপরে সূরা নাজিল হয়, সূরা আর রোম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দেখবাম কোরআন শরীফে বলা আছে সূরা আর রোম। তো ওখানে ভবিষ্যৎবাণী করে শীঘ্রই রোমানরা জয়লাভ করবে। রোমানরা জয়লাভ করা মানে মুসলিমদের জয়, কারণ এরা ছিল একেশ্বরবাদ। তারপরে যখন এরা শুনতে পায় যে হ্যাঁ ওই আসছে, ওই যে একটা মোহাম্মদ নামে এক লোক আছে যেটা আল্লাহর প্রতিনিধি, এখন মক্কাতে অবস্থান করতে, সে বলেছে রোমানরা শীঘ্রই জয়লাভ করবে। এই বিশ্বাসে এরা আবার ঘুরে দাঁড়ায় রোমানদের সাথে আবার পারস্যের যুদ্ধ হয় কিছুদিন পরে। এতে রোমান সাম্রাজ্য, রোমানরা আবার জয়লাভ করে। এর যারা মত্ত পূজালিক ছিল তার মুখ আবার অন্ধকার হয়ে যায়, পারস্যরা হেরে যায়। এই কাহিনী নেই সূরা রোম নাজিল করা হয় কোরআন শরীফে। বুঝতে পারছো? এরা এক ঈশ্বরবাদ কেন বলো তো? এক ঈশ্বরবাদ হলেও এরা কিন্তু ছিল খ্রিস্টান। আমি আবার বলতেছি ভাই, ইহুদি, খ্রিস্টান আর মুসলিম ধর্ম কিন্তু আল্লাহ প্রদত্ত ধর্ম, কিন্তু ওরা বিকৃতি হয়ে গেছে, সবই এক ঈশ্বরবাদ। হিসাব অনুযায়ী খ্রিস্টান, ইহুদি, তারপরে মুসলিম, এরা একে অপরকে ভালোবাসার কথা ছিল, কিন্তু এরা এখন শত্রু হয়ে গেছে ইসলামের। হিসাব অনুযায়ী ইসলামের শত্রু হওয়ার কথা ছিল এই যে পারস্য, এরা যারা মূর্তি পূজা লিক করতো, কিন্তু উল্টা হয়ে গেছে কাহিনী, এরা বিকৃতি করে ফেলছে ধর্ম। এই বাইজেন্টাইন সাম্রাজ্য, এই বাইজেন্টাইন সাম্রাজ্য লাস্টে ভবিষ্যৎবাণী করে যায় যে আমার একটা বোঝা গেছে মুসলিমরা জয়লাভ করবে। কারা জয়লাভ করবে? রোমান সাম্রাজ্য, মুসলিমরা। কে ভবিষ্যৎবাণী করেছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন মুশরিকরা হা হা করে হাসা শুরু করে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে ভাই এটা হাসার কি হলো? কারণ কি বলে এইদিকে দেখো কি বললে, মুসলিমরা মনে করো অল্প করে ধর্ম প্রচার করা কি বলে গ্রহণ করা শুরু করেছে। যুদ্ধটা কেমন হবে জানো? আমেরিকার সাথে মনে করো ওই যে আমাদের ওই মনে করো কার কথা বলবো, মনে করো একটা ছোট কি বলবো কেশরের মনে করো যুদ্ধ হবে আমেরিকার সাথে। এরকম যুদ্ধ যদি হয়, বাংলাদেশি তো মনে করো আমেরিকার সাথে লাগা মনে করো 2 দিন ঠিক থাকতে পারবে না। সেই জায়গা কার সাথে কার যুদ্ধ হবে? কেশরহাটের সাথে মনে করো যুদ্ধ হবে ওই তোমার মনে করো আমেরিকার। এরকম মনে করো এরকম একটা, তাহলে বাণী যদি কেউ দেয় তাহলে সবাই হাসবে না? এরকম হাস্যকর বিষয় যেমন এখন সৃষ্টি হবে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিল যে শীঘ্রই মুসলিমরা এই যে বাইজেন্টাইন, যারা রোমান সাম্রাজ্যকে পরাজিত করে মুসলিমদের আন্ডারে নিয়ে আসবে, তখন তারা হাসা শুরু করে মুশরিকরা, যেটা পৃথিবী থাকাকালীন ইম্পসিবল জিনিস। কিন্তু দেখো যে 1453 সালে মোহাম্মদ আল ফাতেহ এই বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে কেউ পারত না, কারণ এরা ছিল চারিদিকে পানি বেষ্টিত আর প্রচুর উঁচু উঁচু দেওয়াল, কেউ ভিতরে ঢুকতেই পারে না, দখল করা তো দূর, এটা অসম্ভব একটা বস্তু। তখন মুসলিমরা কি করলো জানো? যখন পারলো না তখন বড় বড় জাহাজ মরুভূমির উপর দিয়ে টেনে চলে গেছে অন্য দিক থেকে আক্রমণ করবে বলে। মোহাম্মদ আল ফাতেহ দিয়া এই কনস্টান্টিনোপলের পতন হয় মুসলিমদের হাতে, যেটা এখনো মুসলিমদের আন্ডারে আছে। কি নামে আছে বলো তো? ইস্তাম্বুল নামে আছে, যারা তুরস্কের মধ্যে। ইস্তাম্বুল শহরের কিছু অংশ পড়েছে এশিয়ার মধ্যে, কিছু অংশ পড়ছে ইউরোপের মধ্যে। এই জন্য ইস্তাম্বুল শহরকে বলা হয় আন্তঃমহাদেশীয় শহর। কি মহাদেশীয়? আন্তঃমহাদেশীয়। কিছু অংশ আছে এশিয়ার মধ্যে, কিছু অংশ আছে কি ইউরোপের মধ্যে। তো এই রোমান সাম্রাজ্যের সবচেয়ে খ্যাতিমান সম্রাট ছিল জুলিয়াস সিজার। জুলিয়াস সিজারের অনেক উক্তি আছে যে এলেম দেখলাম জয় করলাম, এলেম দেখলাম কি করলাম? জয় করলাম, ভেনি ভিডি ভিসি। ঠিক আছে, জুলিয়াস সিজার একটু পড়বা এগুলা হচ্ছে। আর এই যে ক্লিওপেট্রার সাথে নীল নদের সর্ব বলা হয় কেন আমি বলেছিলাম। তো এখন এই জুলিয়াস সিজারকে কি করে জানো? ষড়যন্ত্র করে হত্যা করা হয়। ভালো শাসক তো থাকতে পারে না। তো শাসন করার পরে 3টা শাসক একসাথে দেশ স্বাধীন করা শুরু করে ওই যে কনস্টান্টিনোপলে। 2000 বছর আগের কথা বলতেছি। হ্যাঁ, খ্রিস্টাব্দ 46, মানে এদিকে দেখো কত খ্রিস্টাব্দে বলো তো? 46, 2000 বছর আগে 46 খ্রিস্টাব্দে তিনি রোমানের সম্রাট হন। বুঝতে পারছো? এই বেশি দিন থাকতে পারে না। যখন একে মেরে ফেলা হয় তখন 3 জন শাসক একসাথে ক্ষমতায় আসে। একটা অক্টোভিয়াস সিজার, মার্ক অ্যান্টোনিয়া, লেপিডাস। এই অক্টোভিয়াস সিজার প্রথমে লেপিডাসকে পরাজিত করে, বাকি থাকলো কে? মার্ক অ্যান্টনি। এ আবার বুদ্ধি করে কি করে জানো? মিশরের রানীকে বিয়ে করে। জি, মিশরের তো শক্তিশালী রাষ্ট্র, বিয়ে করলে আমার
সৈন্য টন্য পাবো, নিয়ে এই যে অক্টোভিয়াস সিজারকে আক্রমণ করে হারাই দেবো। এই মার্ক অ্যান্টনির বইয়ের নামই হচ্ছে ক্লিওপেট্রা, যে সারা জীবন যৌবন ধরে রাখার জন্য কুমারী মেয়েদের বলি দিত, তাদের রক্ত খাইত। এই জন্য বলা হয় হচ্ছে কি নীল নদের সর্প। এরকম মেয়ে আসলে কি সে সারা জীবনই ছিল? না, সম্ভব। এটা তো মনে করো ওর একটা মিথ, ওর একটা ধারণা ছিল, কনসেপ্ট, তাই খাইতো এরকম। এই জন্য নীল নদের সর্প বলা হয়, সাপ। কিন্তু দুঃখের বিষয়, খাবেন না। কিন্তু কিন্তু এই খাবে না ওই খেলে, বুঝে গেছে। ওরা তো সারা জীবন মনে করো ইয়ে থাকার দরকার নাই, বুঝে গেছে। এখন আমি এখনই বুড়ি হয়ে গেছি। না না, কে বলিস, এখনো নায়িকার মতো চেহারা, বুঝে গেছে। ছেলে পেলে দেখলে তোমার মাথা ঘুরে পড়ে যায়। কি বললে, বুঝে গেছে। এখন শোনো, এখন এই মার্কানি এই ক্লিওপেট্রাকে বিয়ে করার পরেও, শক্তি নেওয়ার পরে অক্টোভিয়াস সিজারের কাছে হেরে যায়, বুঝে গেছে। সিজার আবার রাজা হয় এককভাবে। এই অক্টোভিয়াস সিজারের সময় জন্ম লাভ করে কার বলতো? যীশু খ্রিস্ট, আমাদের ঈসা নবী, যার উপর ইঞ্জিন নাজিল হয়েছিল খ্রিস্ট ধর্মের কোন নবী? ঈসা নবী। কার আমলে? এই যে তিনজনের মধ্যে যে জয়লাভ করলো অক্টোভিয়াস সিজার, তার আমলে নিয়ে তো এর উপর অত্যাচার করে পরে তার লাগে উঠায় নিছে। এখান থেকে বুঝতে পারছো? এরপরে আসলে হচ্ছে এগুলা স্থাপত্য, এগুলা পড়বা। রোমান দেখো হার্ডিয়ানের তৈরি ধর্ম মন্দির ছিল, প্যান্থিয়ন। এই প্যান্থিয়ন এখনো আছে, দেখবা। এই যে সুন্দর আর্কিটেকচার দেখা যায় না রোমে, এই যে এরকম এরকম দেওয়ালগুলো দাঁড়ায় আছে সুন্দর, এরকম ওয়ালালা, দেখবো ওটাকে বলা হয় প্যান্থিয়ন, নাট্যশালা। ক্যালসিয়াম দেখেছো? ক্যালসিয়াম, এই যে এরকম দেখো না, ক্যালসিয়াম আর একটা এই এরকম চারিদিকে, একদিকে ভাঙ্গা আছে খালি, এখানে জানালা, এখানে জানালা, এখানে জানালা, ভিতরে সিঁড়ি। দেখাবো নাকি ক্যালসিয়াম কোনটা? ক্যালসিয়াম ওই ছবি টবি দাগায় দেয় গো। ক্যালসিয়াম এই যে এইদিকে দেখো, এই যে ক্যালসিয়াম। 5600 দর্শক বসতে পারতো ক্যালসিয়াম নিয়ে। হ্যাঁ, এই যে 5600 দর্শক বসতে এই নাটক দেখতে পারবো। হ্যাঁ, এই যে ক্যালসিয়ামে যে দেখো, এই দেখতে পাইছো? এই যে ক্যালসিয়াম, কে কে দেখতে পাওনি বলবো একটু। হ্যাঁ, ভিডিওটা দেখতে পেয়েছি। ওই যে অনেকগুলোই আছে, তার মধ্যে এই যে মনে করো এই যে উইকিমিডিয়ার একটা দেখো, তাহলেই হবে, বুঝতে পারছো? এই যে বড় দেখতে পাচ্ছো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ইয়া কোনটা, এই তোমার হচ্ছে বড় বড় প্যান্থিয়ন কোনটা দেখো। ওটি দেখতে দেখতে হ্যাঁ, প্যান্থিয়ন, ওই দেখতে মানে এই যে দেখতে পাচ্ছ সুন্দর, এই যে কি বলে বললাম না, এই যে সুন্দর করে ইয়ে আছে, এই যে দেখতে পাচ্ছো, হ্যাঁ এটা হচ্ছে প্যান্থিয়ন। ধর্মশালা ছিল ওদের, এখনো আছে, টিকা আছে। তাহলে পাথর দিয়ে বানানো তো, এই জন্য টিকা আছে আর কি, বুঝেছো? এই এখন দেখো তাহলে কি হলো, পবিত্র রোমান সাম্রাজ্য। ভাই তো ক্লাস করা না, ভালো লাগছে না। হ্যাঁ আচ্ছা, শেষ করে এই যে শেষের পথে এগুলো পড়ে নিবা, আর নাই। এই তারপরে তোমরা পড়বে যে আরবি, এগুলো জানো ভাই। খোলাফায়ে রাশিদিন কে ছিল? হযরত আবু বক্কর, বক্করের পর ছিল কে বলো তো? এই যে খাত্তাব, উসমান, আলী, এগুলা ছিল। উমাইয়া খলিফা ছিল। মুয়াবিয়া জানো তো, এই যে ইজিদের বাবা, এটা মুয়াবিয়া। তারপরে আব্দুল মালিক, বুঝেছে? তারপরে হচ্ছে যেগুলো একটু পড়ে নিবা, আব্বাসীয় খলিফাতে কে ছিল, এটা পারবা। এই আমাদের আর কি, এই যে শেষ। অনেকই পড়ালাম, তোমরা বোরিং হয়ে গেছো, শেষ তো করা লাগবে। আমাদের 1.5 টাকা ফাইন আছে, কাকে দিতে বলবেন? কালকে না দিলেও ক্লাস থেকে আগে বের করে দেবো, বুঝে গেছে? আমি লাস্ট কথা বলে ছেড়ে দিই।